ডিডিটি অফ এক্স, এক্স মানে এখানে বুঝাচ্ছি ডিসপ্লেসমেন্ট, তার মানে আমি বুঝাচ্ছি এই সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটাকে বলা হয় ডিডিটি অফ এক্স। ব্যাপারটা কি বোঝা গেছে? যখন আমি লিখতেছি ডিডিটি অফ এক্স তখন আমি বুঝাচ্ছি টি এর রেসপেক্টে এক্স কতটুকু পরিবর্তন হয়। একটু কি বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, রাইট। তাহলে আমরা নরমালি এটাকে কি বলা যায় বলতো? তোমার মানে আমরা যখন সময়ের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হিসাব করি সেটাকে আমরা কি বলি? কোনো নাম আছে সেটার? ভেলোসিটি, রাইট, ভেলোসিটি। যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, তো সময়ের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টে চেঞ্জ করলে সেটা ভেলোসিটি হবে। আচ্ছা, সো আমরা লিখতে পারি v ইকুয়ালস ডিডিটি অফ x। একটু বোঝা গেল। আচ্ছা, এখন আমি যদি সময়ের সাপেক্ষে ভেলোসিটির চেঞ্জ কাউন্ট করতে চাই, সাপোজ আমি লিখলাম হচ্ছে ডিডিটি অফ v। এটাকে কি লেখা যায়, কোনো আইডিয়া আছে? অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন, রাইট, অ্যাক্সেলারেশন। একটা জিনিস খেয়াল করো তাহলে, আমি লিখলাম ডিডিটি অফ x বা লিখলাম ডিডিটি অফ v, কারণ আমি জানি এখানে ভেলোসিটি সময়ের সাপেক্ষে পরিবর্তনশীল। ধরো আমি তোমাকে লিখলাম, আমরা তো মোমেন্টাম নরমালি p দিয়ে এক্সপ্রেস করি, তাই না? সো আমি লিখলাম ডিডিটি অফ p, এবং আমি তোমাকে বলে দিলাম আমি যার কেসে মোমেন্টাম লিখতেছি সে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি কোনো আইডিয়া আছে ডিডিটি অফ p কি হবে, কত হবে? আবার বলি, আমি একটা অবজেক্টের ডিডিটি অফ p বের করতে যাচ্ছি, p মানে হচ্ছে মোমেন্টাম, এবং আমি একটা জিনিস বলে দিলাম জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে এইটার অ্যান্সার কত হতে পারে, কোনো আইডিয়া আছে? আচ্ছা আমি বলি। হ্যাঁ, কত বলছো? ফোর্স। না, অ্যাকচুয়ালি ফোর্স না, ফোর্স হইতো কিন্তু কেন হবে না বলতেছি। ফার্স্টে বলে দিলাম জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, মানে p ডিডিটি অফ p কে আমি বেসিক্যালি লিখতে পারি ডিডিটি অফ mv, তাই না? আমি জানি একটা জিনিসের ম্যাস কিন্তু অলওয়েজ ফিক্সড, তাই না? জি ভাইয়া। আচ্ছা, অ্যাকচুয়ালি ম্যাস ফিক্সড এইচএসসি লেভেলে এসে ম্যাস ফিক্সড অলওয়েজ বলা যায় না। ম্যাস ফিক্সড ছিল 9 10 লেভেলে। আমরা সেকেন্ড পেপারে যখন মডার্ন ফিজিক্স পড়ব তখন আমরা দেখব কোন একটা জিনিস যখন আলোর কাছাকাছি স্পিডে যায়, লাইটের ভেলোসিটির কাছাকাছি যায়, তখন জিনিসটার ম্যাসও চেঞ্জ হয়ে যায়। সেটা অ্যাকচুয়ালি আইনস্টাইনের ফিজিক্স, মানে নরমালি আমরা যে ফিজিক্স নিয়ে আলোচনা করি সেই ফিজিক্সের মধ্যে ম্যাস হচ্ছে অলওয়েজ আনচেঞ্জেবল, বাট যখন কোনো একটা জিনিস লাইট স্পিডের কাছাকাছি যায় তখন ম্যাসও চেঞ্জ হয়ে যায়। এটা আমরা সেকেন্ড পেপার চ্যাপ্টার 8 এ দেখবো, বাট এখনকার আলোচনার জন্য আমরা ধরে নেই ম্যাস হচ্ছে ফিক্সড। এবং আরেকটা কথা বলে দিলাম, ভেলোসিটিও ফিক্সড। এখন দেখো, ম্যাসও ফিক্সড, ভেলোসিটিও ফিক্সড, তাহলে সময়ের সাপেক্ষে পি এর কোনো চেঞ্জ আছে? কথাটা কি বুঝতেছো? আমি তো বলেই দিলাম এখানে দুইটা জিনিসই ফিক্সড, তাহলে তো সময়ের সাপেক্ষে কোনো চেঞ্জ নাই, তার মানে ভ্যালুটা হবে হচ্ছে 0। কজ ফার্স্টই বললাম ডিফারেন্সিয়েশনের বেসিক কথাটাই হচ্ছে এইটার সাপেক্ষে এটার যে চেঞ্জটা হয়, যেহেতু সময়ের সাপেক্ষে এর কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিন্স এটার ভ্যালুটা হচ্ছে 0। এই একটু পর্যন্ত ডিসকাশন কি ক্লিয়ার তোমাদের কাছে? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। আচ্ছা, এখন আমরা জাস্ট একটা ফর্মুলা মুখস্থ রাখবো। dd x of x to the power n nx n minus, এই ফর্মুলাটা আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে, ফর্মুলাটা কি বুঝতে পারতেছো তাই না? ddx of x to the power n equals to হচ্ছে n into x into n minus 1। ধর একটা एग्जांपल দিয়ে দেখাই। ভাইয়া আপনি একটু আগে ডিডিটি অফ এমভি দিয়ে কি বুঝাইছেন একটু আরেকবার বলতে পারবেন? আমার নেট কেটে গেছে। আচ্ছা, বুঝাইছিলাম হচ্ছে আমি যখন বলতেছি ডিফারেন্সিয়েশন, যখন ডিডিটি অফ x বলতেছি আমি বুঝাচ্ছি এই t এর রেসপেক্টে x কতটুকু পরিবর্তন হচ্ছে।
যখন ডিডিটি অফ পি বললাম তার মানে হচ্ছে টি এর রেসপেক্টে বা সময়ের রেসপেক্টে মোমেন্টাম কতটুকু পরিবর্তন হচ্ছে। বাট আমি তো ফার্স্টে কোশ্চেনে বলে দিলাম যে এই জিনিসটার ভেলোসিটি হচ্ছে ফিক্সড, এবং আমরা জানি ম্যাসও একটা জিনিসের ফিক্সড। তার মানে কি সময়ের সাপেক্ষে মোমেন্টামের কোনো চেঞ্জ নাই, দ্যাটস ওয়াই ডিডিটি অফ পি এর ভ্যালু হচ্ছে 0। বুঝতে পারছো? আম্মু আম্মু আচ্ছা একটু কি जी भैया জি ভাইয়া। আচ্ছা so এই ফর্মুলার আমরা একটা এক্সাম্পল দেখাই, যেটা মাত্র দেখাইলাম। সাপোজ আমি বের করতে যাচ্ছি ডিডিটি অফ টি টু দি পাওয়ার 4, তাহলে এটার অ্যান্সারটা কত হবে একটু বলো তো আমাকে। 4t to the power 3 রাইট 40 কিউব, তাই না? আচ্ছা আরেকটা জাস্ট আমরা জাস্ট এটাতে খেয়াল রাখি, যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে এটাতে, কোএফিসিয়েন্টটা আমরা জাস্ট বাইরে নিয়ে আসবো। মানে সহজ কথা 3 ইনটু 40 কিউব মানে 12t কিউব সহজ কথায়। যদি কোএফিসিয়েন্ট থাকে কোনো, কোএফিসিয়েন্টটা জাস্ট বাইরে গুণ আকারে চলে আসবে। আচ্ছা একটু পর্যন্ত কোনো সমস্যা আছে? ना भैया না ভাইয়া। আচ্ছা ঠিক আচ্ছা যান, তাহলে আমরা এখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এর কার্লে চলে যেতে পারি। ক্যালকুলাসের জন্য আমাদের একটু আপাতত এনাফ হবে। আচ্ছা গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে সহজ কথা একটা স্কেলার কোয়ান্টিটিকে, আচ্ছা আমাদের একটা জিনিস মুখস্থ করে নিতে হবে, ন্যাবলা মানে কি? ন্যাবলা হচ্ছে একটা অপারেটর, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে। ন্যাবলা অপারেটর বলতে কি বোঝায়? এটা আমাদের গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল সব জায়গাতে এই ন্যাবলা অপারেটরটা আমাদের কাজে লাগবে। সো ন্যাবলা অপারেটরটা আপাতত মুখস্থ করে না, এবং আস্তে আস্তে এটা সিগনিফিকেন্স আমরা দেখবো। এটা হচ্ছে এই অপারেটর, এটাকে বলা হয় ন্যাবলা। এই যে ট্রায়াঙ্গেলের মতো একটা সাইন, এটা ঠিক আছে। এই অপারেটর জাস্ট একবার লিখে নাও যে আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড। এটার কাজটা কি? এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের কার্লে দেখবো। ওকে এখন আসি গ্রেডিয়েন্ট নিয়ে। ফার্স্টে গ্রেডিয়েন্টের ফাংশন হচ্ছে একটা স্কেলারকে একটা ভেক্টরে কনভার্ট করা। তোমার কাছে একটা স্কেলার ফিল্ড আছে, তুমি সেটাকে ভেক্টরে কনভার্ট করতে চাচ্ছ। ভেক্টরে কনভার্ট যেভাবে করবো আমরা একটা স্কেলারকে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট বলা হয়। তো সেই প্রসেসটাকে এরকম বুঝি নাই ভাই। হ্যাঁ ডি, এটা ডি। এর উপরে। হ্যাঁ ডি, এটাকে না আমরা ডেল্টা বলেছি। হ্যাঁ এটা আমরা ডেল্টা বলি, বাট এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের কাজ। মানে আমরা একটু আগে যে ডিফারেন্সিয়েশনটা দেখাইলাম, এই ডি দিয়ে সেই ডিফারেন্সিয়েশনটাই করতে হবে। সো এটাকে আমরা খাতার মধ্যে ডি দিয়ে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা সো এখানে আমরা যে কাজটা করব, গ্রেডিয়েন্টের এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা কি ছিল? ন্যাবলা অপারেটর না? জি ভাইয়া। আচ্ছা যখন আমি কোনো একটা স্কেলারকে ভেক্টরে কনভার্ট করতে চাচ্ছি গ্রেডিয়েন্টের মাধ্যমে, সেই প্রসেসটা কি হবে? এই ন্যাবলা অপারেটরের সাথে সেই স্কেলার ফিল্ডকে জাস্ট গুণ করে দেওয়া, আর কিছু না। ন্যাবলার সাথে স্কেলারকে জাস্ট গুণ করে দিব। এখন খেয়াল করে দেখো, এই টার্মটার সাথে এখানে পুরোটা গুণ হবে, তারপর এটার সাথে এই পুরোটা গুণ হবে, এটার সাথে এই পুরোটা গুণ হবে। এখন বলো তো এটার সাথে যখন এটা হবে তখন কি পাওয়া যাবে? ফার্স্টে এটা দিয়ে এটাকে করো গুণ, তখন চিন্তা করে দেখো এখানে এক্স ছাড়া বাকি সবকিছু সবকিছু কোএফিসিয়েন্ট ধরে নিব আমরা। মানে আমি যেহেতু ডিডি এক্স, এখানে এই টার্মে এক্স ছাড়া যা কিছু সবকিছুকে আমরা ধরে নিব কোএফিসিয়েন্ট। একটু কি বুঝতেছো? जी भैया জি ভাইয়া। তার মানে এখন ডিডি এক্স দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে বলো তো? মানে ddx of 2x z to the power 4 এটার ভ্যালু কত হবে? হ্যাঁ 2z to the power 4 2z to the power 4। এটা কি বাকিরা আসছে? একটু আরেকবার ট্রাই করে দেখো তো বাকিরা আসছে কিনা সবার 2z to the power 4।
আচ্ছা আমি বলি এখন ডিডি এক্স যেহেতু ফার্স্টেই তোমার কাজ হচ্ছে এক্স ছাড়া বাকি সবকিছুকে কোএফিসিয়েন্ট হিসেবে বাইরে নিয়ে আসা। তুমি 2z⁴ কে বাইরে নিয়ে আসো। এরপর এক্স এর পাওয়ার কত এখানে 1 না? হ্যাঁ তার মানে nx⁴ ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি না? জি ভাইয়া। সেটা করলে কত থাকে? শুধু 1 থাকে না? আচ্ছা আমি করে জি জি দেখাচ্ছি। ভাইয়া। সরি ddx ফার্স্ট এটা ছিল আমার কাছে 2xz⁴। যেহেতু এক্স ছাড়া বাকি সবকিছু কোএফিসিয়েন্ট, আমি এই জিনিসটাকে বাইরে নিয়ে আসলাম। তারপর আমার কাছে কি থাকলো x⁴1, সেটাকে আমি কি লিখতে পারি 1 into x⁴1 minus 1। আলটিমেটলি তাহলে কি থাকে 2z⁴ থাকে না? হ্যাঁ এটা কি তোমাদের বুঝতে জি। সমস্যা জি হচ্ছে? ভাইয়া। না ভাইয়া এই হ্যাঁ বুঝছি ভাইয়া। ভাইয়া। আচ্ছা দ্যাটস ওয়াই এখানে আসলো I into 2z⁴। এই যে এখানে একটা I ছিল। এরপরের কাজটা কি এই ddx দিয়েই আমি আবার x²y কে করব। এটা করে দেখো তো কত আসে। হ্যাঁ কি করবেন একটু আবার বলবেন, কথা কেটে কেটে আসছে। এটাকে ডিফারেন্সিয়েট করবা y2x আচ্ছা 2xy 2xy এক্স্যাক্টলি। বাকিদের কি আসছে 2xy? জি ভাইয়া। আচ্ছা রাইট, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে 2xy। সো একটু পর্যন্ত তো ক্লিয়ার তাই না? জি ভাইয়া। এখন আমাদের কাজ কি এইটাকে দিয়ে যে ddy দিয়ে এই পুরোটাকে করব। এখন ফার্স্টেই বললাম দেখো এই যে এখানে কি কোনো y আছে? না তার মানে যেহেতু এখানে কোনো y নাই, তার মানে এটার ভ্যালু আমরা 0 ধরে নিব। এখানে কোনো y নাই, দ্যাট মিন্স y এর সাপেক্ষে এর কোনো পরিবর্তন নাই। এবং ফার্স্টেই বললাম এই y এর সাপেক্ষে যদি এর কোনো পরিবর্তন না থাকে তখন এটার ভ্যালু হয়ে যাবে 0। কথাটা কি বুঝে গেল? আচ্ছা ভাইয়া, তাইলে যে আমরা d/dt x ধরছিলাম, হ্যাঁ এখানে x ছিল, এখানেও x ছিল, দ্যাটস ওয়াই দুইটাতেই ভ্যালু পাইছি কিছু একটা। বাট এখানে y এরটা, এখানে কোনো y নাই, সো এটার জন্য কোনো ভ্যালু পাবো না, পরেরটার জন্য পাবো আবার। বুঝছি। সো পরেরটাকে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? x² এটার সাথে এটা করলে কি পাওয়া যাবে? x স্কয়ার jx², রাইট, jx²। কারণ কি y এর পাওয়ার হচ্ছে এখানে 1, সো 1 into y⁴ চলে আসবে তাই না? জি ভাইয়া। আচ্ছা দেন হ্যাঁ। লাস্টেরটা বলো, লাস্টেরটা তোমরাই ট্রাই করো কত আসে। আচ্ছা ভাই এখানে 2x⁴ কে ডিফারেন্সিয়েট করলাম না কেন? হ্যাঁ এটা করবো তো, z⁴, তার মানে 4টা বাইরে চলে আসবে, 4 দুগুণে 8 হয়ে যাবে, দেন 8x z³ হয়ে 8x যাবে। z³ আসে। না না এর আগেরটাতে যেতে। আচ্ছা যেতে কি কোনটা করি না ভাই? আচ্ছা এখানে এটা করি না কারণ এখানে কোনো y নাই, এখানে একটা y আছে, মানে আমি y এর রেসপেক্টে এর চেঞ্জ জানতে চাচ্ছি, বাট এখানে এই কোয়ান্টিটিতে কোনো y প্রেজেন্টই নাই, বা y এর রেসপেক্টে এর কোনো চেঞ্জই নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 0 হয়ে যাবে। মানে আমি যার রেসপেক্টে করতেছি সে যদি এখানে প্রেজেন্ট না থাকে, তার মানে হচ্ছে y এর রেসপেক্টে এর কোনো চেঞ্জ নাই, তখন আমরা ধরে নিব 0। আচ্ছা ভাই, নেবলার বুঝতে পরে পারছি। এটা কিসের সাইন দেওয়া? এটা একটা মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি ধরে নিছে, এটা কোনো ইম্পর্টেন্স সাইন, এটা তুমি যে এটা যে কোনো স্কেলার কোয়ান্টিটি যেখানে x y আর z তিনটা অক্ষ আছে আর কিছু না। মানে ফাই এর জায়গায় অন্য কিছু দিতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো স্কেলার কোয়ান্টিটি বুঝে দিই হলো। নেবলা কি শুধু স্কেলার কোয়ান্টিটির জন্য অ্যাপ্লিকেবল নাকি অন্য কোয়ান্টিটির জন্য না অ্যাপ্লিকেবল? না না ভাই, ন্যাবলা স্কেলারেও হবে, মানে এই গ্রেডিয়েন্টে আমরা ন্যাবলা দিয়ে স্কেলার থেকে ভেক্টরে নিব, আবার এই ন্যাবলা দিয়েই আমরা ডাইভারজেন্সে ভেক্টর থেকে স্কেলারে নিব, আবার এই ন্যাবলা দিয়েই আমরা কার্লে গিয়ে ভেক্টর থেকে ভেক্টরে নিব।
না এগুলো সবার জন্য অ্যাপ্লিকেবল? ভাইয়া প্রসেসটাকে একটু আবার একটু শর্ট করে বুঝাবেন, আমি পুরোপুরি এখনো ক্লিয়ার হই নাই। হ্যাঁ বলতেছি। আচ্ছা ফার্স্টে হচ্ছে এই ন্যাবলা লিখলাম, তারপর হচ্ছে যে স্কেলার কোয়ান্টিটিকে আমি ভেক্টর বানাতে চাচ্ছি বা যে স্কেলার কোয়ান্টিটির গ্রেডিয়েন্ট বের করতে চাচ্ছি সেটা লিখলাম। এরপর কি এইটা দিয়ে মানে নরমাল গুণের মতো এইটা দিয়ে এই পুরাটাকে করব। হ্যাঁ এই পুরাটাকে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, সহজ কথা। এখানে যেহেতু ddx আমি পুরাটাকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে এখানে i গুণ করে দিব। একটু বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তারপর এগেইন এই পুরাটাকে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে j বসায় দিব। এগেইন এই পুরাটাকে k z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে k বসায় দিব সামনে। এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের মূল রুল। আচ্ছা এখন ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা এরপর তোমাকে যদি কোনো পয়েন্ট দিয়ে দেয়, ধরো তোমাকে বললো যে এই পয়েন্টটাতে গ্রেডিয়েন্ট বের করো, তখন তুমি করবা কি জাস্ট এক্স ওয়াই জেড এর জায়গায় এখানে যে পয়েন্ট দিয়ে দিচ্ছে এই পয়েন্টের ভ্যালু বসাই দিবা, আর কিছু না। যে 2 - 2 - 1 দিচ্ছে মানে সব এক্স এর জায়গায় 2 বসাবা, ওয়াই এর জায়গায় -2 বসাবা, জেড এর জায়গায় -1 বসাবা। আর তারপর যদি মান বের করতে বলে তখন যে আমরা যেভাবে মান বের করি 10 স্কয়ার 4 স্কয়ার 16 স্কয়ার। আচ্ছা গ্রেডিয়েন্ট বের করার প্রসেসটা তাহলে তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা একটা এক্সাম্পল ভাইয়া। তাহলে তোমরা আচ্ছা ভাই try করো। গ্রেডিয়েন্ট জিনিসটা আসলে কি, মানে এটা কেন লাগবে আমাদের? মানে গ্রেডিয়েন্ট জিনিসটার পারপোজই হচ্ছে আমরা এই যে স্কেলার থেকে একটা ভেক্টর পাচ্ছি, এটাই হচ্ছে গ্রেডিয়েন্টের পারপোজ, আর কিছু না। আর এটা যদি ডেফিনিশন জানতে চাও, ডেফিনিশন হচ্ছে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর যেটা হচ্ছে একটা স্কেলার রাশির অদিক রাশি, মানে স্কেলার রাশি কতটুকু হাইয়েস্ট বৃদ্ধি হতে পারে, কতটুকু তার ম্যাক্সিমাম কতটুকু ইনক্রিজ হতে পারে সেটা বোঝায়, এটাই। তবে এটা আলাদা এমনি করে আমাদের কিছু শিখতে হবে না, এটাকে জাস্ট প্রসেস বের করার প্রসেস জানলেই আমাদের জন্যই না। আচ্ছা এখন তোমরা আচ্ছা একটা ভাই, আমরা ম্যাথ যদি ট্রাই করো। নরমাল ভ্যালু বসাই আর ডেল ফাইটার ম্যাগনিটিউড বাইর করি, একই ভ্যালু আসবে? নরমাল ভ্যালু বসায় বলতে নরমাল মানে যে এক্সপ্রেশনটা দিছিল ওইটার মধ্যে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাই দিই। না, তাহলে একই আসবে না। আমি যখন এই 1 1 -1 বসাইলাম তখন তো আমি 1 1 -1 পয়েন্টে স্কেলারের ভ্যালু বের করতেছি, বুঝতেছ? একটা স্কেলার ফিল্ড বিভিন্ন জায়গায় তার বিভিন্ন ভ্যালু, আমি 1 1 -1 বসে সেটার ভ্যালু বের করতেছি। আর যখন আমি এই গ্রেডিয়েন্ট করতেছি তখন আমি ফার্স্টে গ্রেডিয়েন্ট করতেছি, দেন এটা বসায় গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতেছি ওই পয়েন্টটার। ডিফারেন্সটাকে বুঝতেছো? জি, কিন্তু গ্রেডিয়েন্ট জিনিসটা কি? Gradient এটা মানে গ্রেডিয়েন্ট জিনিসটাই হচ্ছে আমি স্কেলারকে ভেক্টর বানানোর প্রসেস, আর কিছু না। আচ্ছা এই জিনিসটা কি রিয়েল লাইফে হয়? হ্যাঁ রিয়েল ফিজিক্যাল মানে যখন দেখবা যে কোনো কিছুর ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে তখনই হচ্ছে মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে মানে রিয়েল লাইফে পসিবল, এটাই। আচ্ছা তোমরা জাস্ট একটা এক্সাম্পল এখন ট্রাই করো, যে প্রসেস দেখালাম এক্স্যাক্টলি সেম প্রসেস সেম ম্যাথ, এই ম্যাথটা একটু দেখো। 1 1 -1 বিন্দুতে এ ভেক্টর ডট গ্রেডিয়েন্ট অফ 5। এখানে আমার ফার্স্ট কাজটা কি, আগে গ্রেডিয়েন্ট অফ 5 বের করা, তার সাথে এ ভেক্টরটা আমি ডট প্রোডাক্ট করব। ওইটার কাজ পরে, তুমি আগে এই 5 এর গ্রেডিয়েন্টটা বের করে দেখো এটা মিলে কিনা, জাস্ট একটা প্র্যাকটিস করে দেখো। 5 এর গ্রেডিয়েন্টটা বের করে দেখো। আমি একটা স্ট্রেট লাইন আঁকি, হ্যাঁ ধরো আমি তোকে বললাম এটা হচ্ছে গ্রাফ আঁকলাম, সাপোজ আমি বললাম হচ্ছে এরকম একটা যাচ্ছে। তোমরা কি ওই স্লোপের মধ্যে গ্রেডিয়েন্ট জিনিসটা দেখছো? মানে কখনো গ্রেডিয়েন্ট টার্মটাকে আগে কখনো দেখছো? না ভাই। না। গ্রেডিয়েন্ট বেসিক্যালি একটা, যখন আমি বলতেছি এটা স্লোপ, হ্যাঁ সাপোজ আমি বললাম এই জিনিসটা স্লোপ কত তোমরা কি বলতে পারবা? আমি যদি বলি এই গ্রাফটার স্লোপ কত, সেটা কি বের করা যাবে? -5 - 5/8 - 3। 8 - 3 8 মানে এটা হচ্ছে কত আসবে তাহলে 10/5 2 আসবে, তাই না? জি
এই স্লোপটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? ধরো এটা যদি একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ হয়, সাপোজ এটা হচ্ছে একটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, তাহলে এই জিনিস স্লোপটা কি মিন করতেছে অ্যাকচুয়ালি? সময়ের রেসপেক্টে ভেলোসিটি Acceleration. কতটুকু বাড়তেছে না? হ্যাঁ জি ভাই এই এক্সেলারেশন ভেলোসিটি তো একটা ভেক্টর। এখন আমি যদি কোন স্কেলার কোয়ান্টিটি বসাই, সাপোজ একটা স্কেলার কোয়ান্টিটির নাম বলো। যেটা সময় সাপেক্ষে চেঞ্জ হয় বা কিছু ভাইয়া ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কথা, কেটে যাচ্ছে। কথা আচ্ছা, আটকে যাচ্ছে এখন শুনতে পাচ্ছো? জি ভাই জি ভাইয়া। আচ্ছা, এই গ্রাফ থেকে কি বোঝা যাচ্ছে যে স্পিড প্রতি সেকেন্ডে কতটুকু করে বাড়তেছে? হ্যাঁ তোমার কোশ্চেনটা বুঝতে পারছো? জি ভাই বোঝা যাচ্ছে আচ্ছা, মানে অ্যানসারটা কি বলতে পারতেছে? এই গ্রাফ থেকে কি, মানে এই গ্রাফে কত স্পিড প্রতি সেকেন্ডে কতটুকু বাড়তেছে? আচ্ছা, 5 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হল। তুমি কি আচ্ছা, মানে মেবি 2 নেট মিটার প্রবলেমের মানে জন্য সেকেন্ড শুনতেছি। এক্সেলারেশন? আচ্ছা, কথা কেটে কেটে আসতেছে, মেবি আমার নেটে প্রবলেম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই এখন ক্লিয়ার। আচ্ছা, মাঝখানে মনে হয় আমি কিছুই শুনি নাই, বা আমি কিছু বলছি তোমরা কিছু শোনো নাই, মেবি আমার নেটে প্রবলেম ছিল। হ্যাঁ এরকম আমি হয়েছে। একটু জিজ্ঞাসা করতেছিলাম যে প্রতি সেকেন্ডে কতটুকু বাড়তেছে এই গ্রাফটাতে, স্পিড কতটুকু বাড়তেছে প্রতি সেকেন্ডে? 2 করে। 2 মিটার পার সেকেন্ড করে, তাই তো? তার মানে এখানে গ্রেডিয়েন্টটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মানে এই যে স্কেলার কোয়ান্টিটি, স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, সেটা প্রতিটুকুতে কতটুকু বাড়তেছে সেটা যে আমি বের করলাম, এই স্লোপটাই হচ্ছে বেসিক্যালি গ্রেডিয়েন্ট। যখন আমি স্লোপ কাউন্ট করব, স্লোপটা অ্যাকচুয়ালি কি বোঝায়? কত রেটে বাড়তেছে সেটা বোঝায় না? জি স্লোপ মানে তো কত রেটে বাড়তেছে। এই স্লোপটা যখন আমি কোনো স্কেলার কোয়ান্টিটির কেসে ইউজ করব, তখনই বেসিক্যালি সেটাকে আমি বলবো গ্রেডিয়েন্ট। এখন কি মোট আচ্ছা না, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ ভাই ভাইয়া আমি যাচ্ছে একটু এখন। ডিসকানেক্টেড হয়ে গেছিলাম ভাই, আমাকে একটু গ্রেডিয়েন্ট একটু কুইকলি বলে দিন। আচ্ছা, গ্রেডিয়েন্ট মেইনলি আমাদের গ্রেডিয়েন্ট কি সেটা বোঝাচ্ছে, গ্রেডিয়েন্ট বের করার সিস্টেমটা জানা ইম্পর্টেন্ট। তারপরও গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কোনো একটা স্কেলার কোয়ান্টিটি কতটুকু বাড়তেছে, মানে তার বৃদ্ধির হার কতটুকু, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। ডিরেকশন বুঝতে লাগে পারছো? একটা স্কেলার কোয়ান্টিটি কি রেটে বাড়তেছে, মানে সে হাইয়েস্ট কতটুকু রেটে বাড়তে পারে, সেটাই হচ্ছে তার গ্রেডিয়েন্ট। মানে এইখানে একটা জিনিস দেখো, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, তার মানে সে হচ্ছে একটা ডেফিনিট হারে বাড়তেছে। জি আমার কথা কি শুনতে পারতেছো? জি জি শুনতে পাচ্ছি। একটা স্কেলার কোয়ান্টিটি যদি এরকম হয়, এরকম কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি থাকতে পারে। আমরা ইন্টিগ্রেশন যখন করবো তখন ম্যাক্সিমাম মিনিমায় দেখবো যে এরকম একটা জিনিস, ধরো এরকম বিভিন্ন গ্রাফ আছে। তো এর এক একটা পয়েন্টে কিন্তু স্লোপের মান এক এক রকম না? এটা কি বুঝতেছো? জি এর এক একটা পয়েন্টে কিন্তু স্লোপ এক এক রকম। যদি আমি এই পয়েন্টে স্লোপ বের করতে পারি, এই পয়েন্টে স্লোপ এদিকে, আবার এই পয়েন্টে স্লোপ হচ্ছে এরকম, এই পয়েন্টে ট্যানজেন্ট যে আঁকতে হবে, এই পয়েন্টে স্লোপ হচ্ছে এদিকে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্লোপ আসছে না এই গ্রাফটাতে? জি তার মানে বিভিন্ন জায়গায় আমরা কি বিভিন্ন ধরনের স্লোপ পাচ্ছি, বিভিন্ন পয়েন্টে তার রেট অফ ইনক্রিজ ডিফারেন্ট। এই যে রেট অফ ইনক্রিজ আমরা বের করতেছি পয়েন্টে পয়েন্টে, এই জিনিসটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এবং যখন আমি এই যে এই পয়েন্টটা স্পেসিফাই করে দিচ্ছি 1 1 -1, ধর আমি বললাম যে এই পয়েন্ট, তার মানে আমি এই পয়েন্টে স্লোপের ভ্যালুটা কত এক্স্যাক্টলি সেটা জানতে চাচ্ছি। এখন কি ব্যাপারটা মোটামুটি একটা আইডিয়া আসছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ঠিক আছে, বাট অ্যাগেইন এটা তোমাদের কোনো প্রয়োজনীয় কিছু না, কোনো মানে খুব একটা দরকার নেই। তোমাদের মেইনলি যেটা দরকার গ্রেডিয়েন্ট বের করতে হয় কিভাবে সেটা জানা দরকার। আচ্ছা, এটা কি তোমরা করতে পারছো এই ম্যাথটা? জি ভাইয়া ভাই
ফাই কে জাস্ট ডট গুণন করবো, একটু নিয়ে তো কোনো প্রবলেম নাই মনে হয়, তাই না? জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন, ডট ডট গুণন আর কি। আগে ভ্যালু বসে করলে সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই সমস্যা আছে, আগে ডট গুণন করতে হবে, সবার লাস্টে ভ্যালু বসাইতে হবে। কেন ভাই এই জিনিসটা আগে একই তো কথা হওয়ার কথা না? না অ্যাকচুয়ালি একই কথা না, কারণ হচ্ছে কোনো একটা ফাংশনে, আচ্ছা আবার গ্রাফটা যদি দেখাই, এটা করলাম, এটা একটা গ্রাফ মনে করো, এটা হচ্ছে এরকম, সাপোজ এরকম। তো এই গ্রাফে তুমি ফার্স্টে আমার কাছে দেওয়া হচ্ছে এটার ভ্যালু বের করা আর এটা স্লোপ, এটা কি একই জিনিস? না ভাইয়া। দুইটা ডিফারেন্ট না ডিফারেন্ট ভাইয়া। জিনিস না? হুম। তার মানে আমি আগে স্লোপ বের করতে চাচ্ছি, তারপর সেই পয়েন্টে স্লোপের ভ্যালু বের করতে যাচ্ছি। এখন আমি যদি ফার্স্টে ভ্যালু নিয়ে কাজ করি তাহলে তো আমার গ্রেডিয়েন্টটা আসবেই না। হ্যাঁ ব্যাপারটা বুঝতেছো? ধরো এখানে এই গ্রাফে ফাংশনে এই জায়গার ভ্যালু হচ্ছে 5 বাট এর স্লোপ হচ্ছে 3। এখন আমি যদি ফার্স্টে ভ্যালুই বসাই দিই তাহলে তো আমার গ্রেডিয়েন্টটাই আসবে না, তাহলে তো কোনো লাভ হইলো না। মানে আমার আগে গ্রেডিয়েন্টটা আনতে হবে, তারপর হচ্ছে জায়গা ভ্যালু বসানো লাগবে, এটা হচ্ছে কথা। আর তুমি যখন এই সংখ্যাগুলো বসাই দিবা, হ্যাঁ 1 1 -1 বসাই দিবা, তখন ফাই কি একটা সংখ্যা হয়ে যাবে না? জাস্ট একটা সংখ্যা যদি এখানে থাকে তুমি তার গ্রেডিয়েন্ট করবা কিভাবে? বুঝতে পারছো? এই সংখ্যা থাকলে সংখ্যাকে এক্স এর রেসপেক্টে কোনো চেঞ্জেস নাই, ওয়াই এর রেসপেক্টে কোনো চেঞ্জেস নাই, তুমি তার গ্রেডিয়েন্টই বা করবা কিভাবে তখন? না না ভাই, ওই সংখ্যা বলিনি, আমি বলছিলাম যে এই ডট প্রোডাক্টের আগের সংখ্যাটা বের করলে সমস্যা আছে, মানে ডিরেক্ট নেবলার সংখ্যাটা। আচ্ছা এখানে এখানে সংখ্যা বসাইলে, জি। আচ্ছা এখানে সংখ্যা বসালে তুমি তারপর ডট করবা কিভাবে? একটা সংখ্যার সাথে কি একটা ভেক্টরের ডট করা যায়? ডট তো করা যায় একটা ভেক্টরের সাথে আচ্ছা। একটা ভেক্টরের, দ্যাটস রাইট। বুঝছি। আচ্ছা সো এটা কি গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি তোমাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ, জি নেবলা ভাইয়া। সাইটে এটা একটা স্কেলার প্রোডাক্ট না? জি ভাই বুঝি না, আবার বলো তো। নেবলা আর সাইড যে আমরা বের করলাম এটা তো একটা স্কেলার প্রোডাক্ট না? নেবলার ফাই তো ছিল একটা স্কেলার কোয়ান্টিটি, তার সাথে তুমি নেবলা অপারেট করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ না, এটা একটা অপারেশন। অপারেশন আর গুণের পার্থক্যটা কি? ধরো আমি যখন বলি এক্স, তার সামনে সাইন বসাইলাম, এটা কি সাইন আর এক্স এর গুণ, নাকি সাইন এক্স কে যা সাইন দিয়ে অপারেট করলাম না? ব্যাপারটা বুঝতেছো? অপারেটর আর সাইনের যে ডিফারেন্সটা, আমি যদি বলি যে 5x, তখন 5 এর সাথে x কে মাল্টিপ্লাই করলাম, বাট x এর জায়গায় যদি সাইন, x এর আগে যদি সাইন বসাই, কস বসাই, তার মানে কি এটা একটা অপারেট করলাম আমি, তাই না? মানে x কে অন্য একটা ভ্যালুতে কনভার্ট করলাম আমি সাইন দিয়ে। সেরকম ভাবেই নেবলা দিয়ে আমি ফাইটাকে অন্য একটা জিনিসে কনভার্ট করে নিলাম। এটা কিন্তু গুণ বলা ঠিক হবে না। বুঝতে পারছো আমার কথাটা? জি ভাই। আচ্ছা আর জি ভাই। তারপর এ আর ফাই, তারপর এটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, মানে নেবলা ফাই তো একটা স্কেলার, তারপর এ এর সাথে নেবলা ফাই এর ডট গুণন করলাম। বুঝছি। গ্রেডিয়েন্ট তোমাদের কাছে, তাকে নেক্সট সাথে যেতে পারি আমি? জি ভাই। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা ডাইভারজেন্স, ডাইভারজেন্স জিনিসটা কি? সে হচ্ছে, ডাইভারজেন্স বুঝায় অ্যাকচুয়ালি কি বুঝায় হচ্ছে কোন একটা ভেক্টর কোয়ান্টিটি কতটুকু ভিতরের দিকে যাচ্ছে বা কতটুকু বাইরের দিকে যাচ্ছে। সে আমরা আগে ইলেকট্রিক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে হয়তো আগে দেখছি যে একটা জিনিস ভিতরের দিকে ঢুকে কতটুকু বা এক ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে যায় কতটুকু। ডাইভারজেন্স মানে সহজ কথায় বোঝায় একটা ভেক্টর কোয়ান্টিটি কতটুকু কোনো পয়েন্টের ভিতর ঢুকতেছে বা কতটুকু কোনো পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ডাইভারজেন্স। এই যে একদম ফার্স্ট লাইনটা আমরা যেটা দেখতে পাচ্ছি। ফ্লাক্স জিনিসটা কি জানি? ফ্লাক্স জিনিস যে কোনো কিছুর কোয়ান্টিটি, ম্যাগনেটিক ফ্লাক্স মানে এখানে কতটুকু ম্যাগনেটিক লাইন আছে সেটা বোঝায়, ইলেকট্রিক ফ্লাক্স মানে এখানে কতটুকু ইলেকট্রিক ফিল্ড। ফ্লাক্স যে কোনো ভেক্টরের কেসেই বোঝাতে পারে, মানে সহজ কথায় তার কোয়ান্টিটিটাকে বোঝায়। ফ্লাক্স যে কোনো জিনিসেরই হতে পারে, ম্যাগনেটিক ফ্লাক্স মানে
ম্যাগনেটিক লাইন অফ ফোর্স কতটুকু প্রেজেন্ট এখানে, ইলেকট্রিক ফ্লাক্স মানে ইলেকট্রিক ফোর্স এখানে কতটুকু প্রেজেন্ট সেটা বোঝায়, এটাই আর কি। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ভাই, এটা কি তার- কোনো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে বোঝার জন্য ইজিলি? হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। আমরা সলিনয়েডাল, আচ্ছা আমরা দেখবো না এইচএসসি লেভেলে সলিনয়েডাল তেমন কিছু দরকার নাই, বাট যখন হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডে ডাইভারজেন্স 0 হয়ে যায়, আমি ফার্স্টেই কিন্তু বললাম দেখো ডাইভারজেন্স মানে কি, কতটুকু ঢুকতেছে বা কতটুকু বের হচ্ছে। যখন আমি বললাম যে ডাইভারজেন্স পজিটিভ, তার মানে হচ্ছে কি সেটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাওয়া মানে কি, ভিতরের ডেনসিটি কমে যাবে না? ধর আমি বললাম আমার কাছে 1 মিটার কিউব একটা জায়গা আছে, আমি বললাম ডাইভারজেন্স পজিটিভ মানে সেখান থেকে বের হয়ে যাচ্ছে। জিনিস বের হয়ে গেলে কি ডেনসিটি কমে যাবে না? জি তার মানে জি ভাই। ডাইভারজেন্স যখন পজিটিভ, কোন একটা ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স পজিটিভ, দ্যাট মিন্স হচ্ছে তার ডেনসিটি কমে যাচ্ছে। যদি আমি বলি যে ভিতরের দিকে ঢুকতেছে ফ্লাক্স, তার মানে হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ, আর ভিতরে জিনিস ঢুকতেছে মানে কি ডেনসিটি বেড়ে যাবে, তাই না? জি আর যদি বলি কোনো কিছু ঢুকতেছেও না, কোনো কিছু বেরও হচ্ছে না, জিরো। এটা একটা সেন্স। অথবা একটা সেন্স হতে পারে যতটুকু ঢুকতেছে ততটুকুই বের হয়ে যাচ্ছে। তুমি যে কোনো সেন্সে চিন্তা করতে পারো। যদি সেটা হয় তার মানে ডাইভারজেন্সের মান হয়ে যাবে 0, তার মানে এখানে ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা বুঝছি। ব্যাপারটা বুঝা গেল? আচ্ছা, জি ভাই। সো এখানে যদি এমন যদি কোনো কেস থাকে যে এখানে যতটুকু ঢুকতেছে ফ্লাক্স ততটুকুই বের হচ্ছে, অথবা কোনো কিছুই ঢুকতেছে না কোনো কিছুই বের হচ্ছে না, তখন আমরা সেটাকে সলিনয়েডাল বলি। সলিনয়েডাল একটা হচ্ছে, সলিনয়েডাল কি এটা আমাদের আপাতত জানার দরকার নাই। বেসিক্যালি আমরা জাস্ট এটা জানবো যখন ডাইভারজেন্স 0 হয় কোন একটা ভেক্টর ফিল্ডের, তখন সেটাকে সলিনয়েডাল বলা হয়। আচ্ছা, এখন ডাইভারজেন্স কি করে? ডাইভারজেন্স কি করতেছে? একটা কোয়ান্টিটি দিচ্ছে না। সলিনয়েডাল আর সলিনয়েড কি একই? ভাইয়া। না না ভাই, ভাই, শোনা যায়নি। আচ্ছা আচ্ছা না আচ্ছা ভাই। যেটা আচ্ছা তোমরা কি কিছু বলছো? সলিনয়েডাল আর সলিনয়েড কি একই জিনিস? ও আচ্ছা, সলিনয়েডাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ সহজ কথায়, মানে এই ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ওয়ার্ড ছিল। হ্যাঁ, সলিনয়েড হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। সলিনয়েডাল মানে হচ্ছে আমি যদি বলি সলিনয়েডাল, দ্যাট মিন্স হচ্ছে সলিনয়েডাল ফিল্ড, মানে সলিনয়েডাল ফিল্ডটাই হচ্ছে সলিনয়েড। বলতে পারো সলিনয়েড হচ্ছে একটা নাউন, সলিনয়েডাল হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাই আর কি, একই জিনিসই আর কি। হ্যাঁ, একই জিনিস। মানে ব্যাপারটা বুঝছো, আমি যদি সলিনয়েডাল বলি একটা অ্যাডজেক্টিভ, এটা তার সামনে একটা নাউন বসাবো। সাপোজ বললাম দিস ইজ এ সলিনয়েডাল ফিল্ড, অথবা বলতে পারি ইটস এ সলিনয়েড। এটাই আর কি। আচ্ছা আচ্ছা, এখন এটার বের করার প্রসেসটা কি? এখন ফার্স্টেই বললাম একটা ভেক্টর কোয়ান্টিটি, তার ফ্লাক্সটা কি পজিটিভ নাকি নেগেটিভ বা কতটুকু ফ্লাক্স বের হচ্ছে সেই সংখ্যাটা আমি বের করব। তার মানে ডাইভারজেন্সের যে অ্যানসারটা পাবো সেটা কিন্তু একটা সংখ্যা হবে, একটা পিওর স্কেলার হবে। বুঝতেছো? জি ভাই। ডাইভারজেন্স ছিল একটা ভেক্টর, জি ভাই। এখন সে কতটুকু ফ্লাক্স দিচ্ছে বা নিচ্ছে বের করবো, মানে একটা সংখ্যা বা একটা স্কেলার হবে সহজ কথা। তার মানে ডাইভারজেন্স দিয়ে আমি ভেক্টর থেকে একটা স্কেলার পাবো। এখন এটা বের করার প্রসেসটা কি? এটা বের করা গ্রেডিয়েন্টের চেয়ে তুলনামূলক সহজ। আমরা জাস্ট ডট গুণন করব, আর কিচ্ছু না। ন্যাবলা অপারেটরের সাথে ডট গুণন করব। যেমন দেখো আই এর সাথে আই, তার মানে ডিডিএক্স দিয়ে আমি জাস্ট এই 3xyz কিউবকে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? এটাকে এক্স দিয়ে, এটাকে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব কি পাওয়া যাবে? 3yz কিউব। 3yz কিউব। এটা কি সবাই বুঝতেছো? হ্যাঁ। তারপর এক্স দিয়ে বাকিগুলো করার দরকার নেই। এরপর হচ্ছে ভাই, y দিয়ে, আইটা চলে যাবে। না হ্যাঁ আই চলে যাবে, কারণ কি ডট গুণন করলে কি হয়? আইটাই আচ্ছা। চলে যায় না, হ্যাঁ। জাস্ট একটা স্কেলার চলে আসে। দেন এটার সাথে জাস্ট এটা, মানে জে এর সাথে জাস্ট জে এটা। সো y এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? ক্যালকুলেশনটা আমি একটু বুঝলাম না, একটু আবার বুঝিয়ে দিতে পারবা? 4xy কোনটা ভাইয়া? ওই প্রথমটা? এখানে 9 মাল্টিপ্লাই 3 হওয়ার কথা না? পাওয়ারে যে না ভাই মাল্টিপ্লাই, দেখো এক্স এর হ্যাঁ বলি, আমি যখন এক্স করব তখন শুধু এক্স ছাড়া বাকি সবকিছুকে কোএফিসিয়েন্ট আকারে নিয়ে আসবো ফার্স্টে। এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাটস ওয়াই এক্স ছাড়া বাকি সবকিছু কোএফিসিয়েন্ট, মানে 3yz কিউব হচ্ছে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, 3yz এর কিউবের কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন বুঝতে হবে না। পেরেছি ভাই, বুঝতে পেরেছি যে ভুলটা করেছিলাম। আচ্ছা, এখন জে এর সাথে জে এর y এর রেসপেক্টে একে করলে কি পাওয়া যাবে?
y এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে 4xy 4xy হ্যাঁ আর z এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে 4xy z এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করলে কথা শুনতে পাচ্ছো? জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া ক্লিয়ার আসছে। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছিল আগের বার। আচ্ছা, এখন ডাইভারজেন্স নির্ণয় করা কি তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে? জি ভাইয়া। জি ভাইয়া জি ভাইয়া দেন अगेन একটা তোমাকে ডেফিনেট পজিশন বলে দিল, তার মানে তুমি তখন করলা কি এই জাস্ট x y z এর জায়গায় এভাবে 1 -1 আর 1 প্লেস করে দিলে। সো ডাইভারজেন্স এর একটা এক্সাম্পল আমরা দেখি। এই কোশ্চেনটা একটু দেখ, এটা তোমরা ট্রাই করো, একটা প্র্যাকটিস প্রবলেম। p এর মান কত হলে এটা একটা সলিনয়েড হবে? এটা কিভাবে করতে হবে বুঝতেছো? একবার ডট প্রোডাক্ট করে ফেলবো। হ্যাঁ, ডট প্রোডাক্ট করতে হবে, মানে এটার সাথে এনাবলার সাথে ডট প্রোডাক্ট করতে হবে, দেন সেটা ইকুয়ালস টু 0 ধরে দেখতে হবে যে p এর মানটা কত আসে। জাস্ট এটা একটা বেসিক্যালি ডাইভারজেন্স একটা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের, আর কিছু না। এটা ভ্যালু p এর p One - আছে। 2 মেবি না, না, না 1 1 আসছে। দেখ। জি হ্যাঁ, ভাইয়া 1 1 আসছে। 1 আসে। জি ভাই আচ্ছা, -2 যাই আসছে একটু আবার চেক করে দেখো তো কোথাও কোথাও কি ভুল হইলো। আচ্ছা ভাই যখন x থাকে তখন এটা ভ্যালু 0 হবে না? কোনটা ভাই? যখন d যে x যেটা x এর কারণে তো পুরোটা ওমিট হয়ে যাওয়ার কথা না, মানে ddx নিয়ম অনুযায়ী- of x এটা হ্যাঁ জি এটা এমনি 0 হওয়ার কথা না নরমালি? কেন ভাই? মানে কয়েকবার পেয়েছিলাম মানে একই জন শুধু x থাকে অথবা y থাকে তখন পুরা ওমিট হয়ে যায়, 0 হয়ে যায়, মানে ক্লিয়ার সোর্স এক জায়গায় আমি পেয়েছিলাম। না না ভাই, মানে এখানে তোমার যেটা করতে হবে ফার্স্টলি ddx of x প্লাস ddx of 3y, বুঝতেছো? ফার্স্টে ddx of x করতে হবে প্লাস ddx of 3y। এখন যখন তুমি x করবা তুমি জাস্ট ওই ফর্মুলাটা চিন্তা করো, ddx of x টু দি পাওয়ার n একটা ফর্মুলা দেখাইছি না? এই যে এই ফর্মুলাটা দেখো একটু, আবার দাঁড়াও দেখাচ্ছি। বুঝতে পারছি ভাই, ওই ফর্মুলাটা বুঝতে পারছি। ও আচ্ছা, ওইটা তো আগের বার দেখাইছিলাম, এখানে নাই, সরি। তো ওই ফর্মুলাটা যদি চিন্তা করো, তার মানে এখানে n এর ভ্যালু কত? 1 না? জি ভাই তার মানে এখানে কি হবে 1 ইনটু x টু দি পাওয়ার 1 মাইনাস 1, মানে বেসিক্যালি জাস্ট 1 থেকে যায়। তার মানে ddx of x এর ভ্যালু হচ্ছে জাস্ট 1, এই জন্য এখানে বসলো হচ্ছে 1। নাফিস মনে হয় বুঝতে পেরেছি বলেছিল ইয়াটা মনে হয় না ওই i ক্রস আইটা i ক্রস i সমান 0 হয়ে যায়। আচ্ছা, i ক্রস i, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা হ্যাঁ, মনে i হয় ক্রস i বোঝাতে টু 0, চেয়েছিল। এখানে তো আমরা কোনো ক্রস করিনি ভাই, এখানে তো ডট হ্যাঁ করছি। এটা ডট। আচ্ছা রাফিজ, তুমি কি এটা বলছো? জি ভাই আমি আসলে এটা বলতে চেয়েছিলাম ক্রসের ক্ষেত্রে। ও আচ্ছা, তুমি x বলতেছিলে তো, তাই আমি বুঝি নাই, i বললে বুঝতে পারতাম। sin আচ্ছা 0 ঠিক সমান আছে। 0 হয়ে যায় এজন্য। আচ্ছা, সো এই ডাইভারজেন্স তোমাদের মোটামুটি ক্লিয়ার, তাই না? জি ভাইয়া জি ভাইয়া। জি ভাইয়া ফাইন। এখন দেখবো হচ্ছে কার্ল। কার্ল মানে হচ্ছে সহজ কথায় আম, একটা ভেক্টর, কার্ল দিয়ে আমরা একটা ভেক্টরের রোটেশনটা বুঝি সহজ কথায়। কার্ল মানে হচ্ছে একটা ভেক্টরের রোটেশনের দিক এবং ভ্যালু এক্সপ্রেস করে। তার মানে একটা ভেক্টর ফিল্ড যদি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে কোন একটা ডিরেকশনে, তো সেই রোটেশনাল ডিরেকশনটা মানে কোন একটা ডেফিনেট মোমেন্টে সেই রোটেশনাল ডিরেকশনটা কোন দিকে বা রোটেশনাল এক্সিসটা কোন দিকে, সেটাই হচ্ছে আমরা কার্ল দিয়ে এক্সপ্রেস করতে পারি। তো আমরা যেমন ডাইভারজেন্সে করছিলাম কি একটা ভেক্টরের সাথে ন্যাবলা ডট করছি, কার্লে হচ্ছে একটা ভেক্টরের সাথে ন্যাবলা ক্রস করতে হবে, দ্যাটস ইট। আমরা যখন একটা ভেক্টরের সাথে ন্যাবলা ক্রস করব তখন যা পাবো সেটাকেই বলা হবে কার্ল। তো এখন একটা ফার্স্টেই বললাম, যখন কার্ল বুঝাচ্ছে কি একটা ভেক্টর কোন দিকে রোটেট করতেছে বা কিভাবে রোটেট করতেছে, তার মানে একটা ভেক্টরের কার্ল যখন 0 হবে দ্যাট মিন্স ওই ভেক্টরটা হচ্ছে রোটেটই করতেছে না। এই ব্যাপারটাকে বুঝতে পারতেছো তোমরা? জি ভাইয়া। সো আমরা যে কার্ল ভাইয়া। দিয়ে বুঝাবো রোটেশন, এবং কার্ল 0 মানে কোনো রোটেশন নাই, সহজ হিসাব। আচ্ছা, এখন আমরা কার্ল বের করার সিস্টেমটা দেখি। কার্ল মানে হচ্ছে সহজ কথায় ক্রস প্রোডাক্ট, ন্যাবলার সাথে কোনো একটা জিনিসের ক্রস প্রোডাক্ট। এই সিস্টেমটার সাথে কি আমরা পরিচিত? দেখো তো এখানে যেটা লিখছে ন্যাবলা ক্রস এ, জি ভাইয়া এটার সাথে আমরা পরিচিত না? জি ভাইয়া জি ভাইয়া
সো এটা দেখো তো, এখন কার্ল জাস্ট একটু কি, আর কোনো ব্যাপার নাই এখানে। আমরা জাস্ট ন্যাবলার সাথে এ ক্রস করবো। যে কোনো তুমি একটা ধরো ন্যাবলার ডিডিএক্স কে তুমি ধরো এবিসি, তাহলে কিন্তু বেসিক্যালি ওভাবে যদি চিন্তা করো এবিসি বসাও, আমরা কিন্তু ক্রস গুণনে এই কাজটাই করি। প্রথমে আইজেকে বসাই, তারপর প্রথম ভেক্টরটার আইজেকে সহগ বসাই, পরে দ্বিতীয় ভেক্টরটার আইজেকে সহগ বসাই, এভাবে ক্রস গুণন করি না? জি ভাইয়া। এখানে জি কিন্তু ভাইয়া। সেম কাজটা করতেছি। আচ্ছা, সো এখানে তোমাদের কাজ হচ্ছে একটু পর্যন্ত দেখো যে প্রতিটা লাইন কিভাবে, মানে এই একটা লাইনটা আসছে কিভাবে, এটা তোমরা বুঝতেছো কিনা, জাস্ট এই লাইনটা। জি ভাইয়া বুঝছি। বাকিরা জি ভাইয়া বুঝেছি। বুঝলে একটু? জি ভাইয়া বুঝা গেছে। আচ্ছা, জি so একটু ভাইয়া বুঝার বুঝছি। পর এই লাইন তো জাস্ট ডিফারেন্সিয়েশন, এতক্ষণ ডিফারেন্সিয়েশন অনেকগুলো দেখছো, আরেকবার জাস্ট এই লাইনটা একটু দেখো, জাস্ট নরমাল ডিফারেন্সিয়েশন। কারো কোনো পয়েন্টে কনফিউশন হচ্ছে কিনা, এটা এরকম না হয় এরকম হইলো কেন, এরকম কিছু একটা মিলায় মিলায় দেখো প্রতিটার সাথে প্রতিটা। জি ভাইয়া বুঝা গেছে এটা। আচ্ছা, সো ক্রস গুণন যেহেতু তোমরা আগে অনেক প্র্যাকটিস করছো, কার্ল আর আমি প্র্যাকটিস করাচ্ছি না, আমাদের চ্যাপ্টারটা কমপ্লিট। এই চ্যাপ্টার, আমাদের ভেক্টর চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট। আমরা জাস্ট এখন একটু একবার জাস্ট রিভিশন নিয়ে নিবে প্রতিটা টপিক আমরা টাচ করছি কি করি নাই, কোনো টপিক বাদ পড়লো কিনা। আমরা নেক্সট দিন, তোমরা ভেক্টর চ্যাপ্টার নেক্সট দিন না, ধরো আরো আগামী 2-1 দিন ম্যাথ কেমিস্ট্রি পড়ায়া তোমরা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার রিভিশন দিয়ে মানে পুরোপুরি পড়ে ফেলবা। আমরা হচ্ছে এরপর যেদিন পড়বো ফিজিক্স, সেদিন হচ্ছে ভেক্টরের বোর্ড কোশ্চেন গুলা করবো, মানে মোস্টলি তোমরাই করবা। আমি দেখবো যে মোটামুটি বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারতেছো কি পারতেছো না। আচ্ছা, হ্যাঁ, আমাদের মনে আমরা হয় লন রোলারটা পড়ানো হয়নি। লন রোলার, আচ্ছা আচ্ছা, লন রোলার, তারপর নৌকারটা পড়ানো, নৌকার গুলো তাহলে মনে হয় নাই, তাই না? নৌকার ইয়েটা। আচ্ছা, আরেকটা নৌকাটা এক্সাম্পল। হয়েছে, শুধু লন রোলারটাই বাকি ছিল মাত্র। লন আচ্ছা, ঠিক রোলার আছে। আর যে পাখির ম্যাথ গুলো, বার্ড ফ্লাইং আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হইছে, নৌকারটা হইছে। জি ভাইয়া। লন রোলারটা বাকি আছে শুধু, না? জি ভাইয়া। আচ্ছা, ভাই রেইনফলেরটা মনে হয় বাকি ছিল, গাড়ির ফ্রন্টে রেইনফল রেইনফল, বলতে গাড়ির ফ্রন্ট বেশি গ্লাসে করে। রেইনফল। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, এই বইয়ে একটা ম্যাথ ছিল না যে কত ডিগ্রিতে আমব্রেলা ধরলে সে আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাঁচতে হ্যাঁ হ্যাঁ, পারবে। এটা নিয়ে আমি ডিটেইলস দেখবো। আচ্ছা, লন রোলার দিয়ে আগে বলে নেই ফার্স্টে। এখানে যে কথাটা বলা হচ্ছে, আমরা যখন ক্রিকেট তো তোমরা খেলোই নিশ্চয়ই, দেখবা যে মানে আমাদের পিচে করে না, ওই যে মানে ইন্টারন্যাশনাল দেখবা যে মাঠের মাঝখানে লন রোলার টেনে আনতেছে, দেখে না, ওই যে পিচ সমান করে যে। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি জি কেন ভাইয়া। করা হয়? কারণ হচ্ছে 50 ওভার খেলার পর পিচে অনেক ফাটল ধরে, তো হচ্ছে পরবর্তী সেকেন্ড ইনিংসে যে বোলাররা থাকবে
স্পিন বোলাররা সুবিধা পেতে পারে, ফাটল ধরলে বেশি স্পিন খাবে, এগুলো তো আমরা বুঝি। তো জি এই সুবিধাটা যাতে না পায়, মানে ফার্স্ট দলের বোলাররা যেরকম সুবিধা পাইছে, মানে স্পেশালি স্পিনাররা, মানে ফাটল থাকলে তো বেসিক্যালি স্পিনাররাই সুবিধা পায়, পেসাররা সুবিধা পায়, আনইভেন বাউন্স পায়, এই সেই পায়। তো এইটা যাতে সেকেন্ড ইনিংস এর বোলাররা যাতে এক্সট্রা কোনো সুবিধা না পায়, তাই পিচটাকে হচ্ছে আবার ফার্স্ট ইনিংস এর শুরুতে যেমন ছিল ওরকম করে দিচ্ছে। ওরকম করার জন্য লন রানারটা দেওয়া হয়, সমান করার জন্য। এখন লন রানারের ইয়াটা কি কি বলা যায়, সবসময় যখন নিয়ে আসে দেখবা, তখন দেখবো যে টেনে টেনে আনতেছে, কখন ঠেলে ঠেলে আনতেছে না। মানে যেই গ্রাউন্ডসম্যানরা থাকে ওরা হচ্ছে লন রোলারের সামনে থাকে, কখনো পিছনে থাকে না। তো এই কাজটা কেন করে তারা, হচ্ছে কেন টেনে আনে, কেন ঠেলে আনে না, এই জিনিসটা এখন আমরা দেখবো। তো ফার্স্টলি আমরা ওই ভেক্টরের কম্পোনেন্ট তো মনে আছে তাই না? ধরো আমি যদি এই বরাবর একটা ফোর্স দেই, তখন ফোর্সে দুইটা কম্পোনেন্ট আছে না? ধরো আমি এই বরাবর একটা ফোর্স দিচ্ছি, তখন ফোর্সে বেসিক্যালি ওই মাউস কই গেল, জি ভাইয়া। বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে আর একটা হচ্ছে এদিক বরাবর কাজ করবে, তাই না? জি আর যদি এই বরাবর ফোর্স দেই, জি ভাইয়া। তাহলেও কিন্তু এই ফোর্সে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এই বরাবর কাজ করবে আর একটা হচ্ছে এই বরাবর কাজ করবে। একটু বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া নেই। না ভাইয়া। তো যখন আমি তো আচ্ছা, এই ধরো আমি ধরে নিলাম এটা হচ্ছে ফোর্স এফ এবং এটাও হচ্ছে ফোর্স এফ সাপোজ। আচ্ছা, সো এটা আমি বলে দিলাম এটা হচ্ছে থিটা সাপোজ, থিটা। অলরাইট, এদিকের কম্পোনেন্টটা কত হবে বলো তো? এফএস cos থিটা, সরি এফ cos না, থিটা। S cos নাই, theta। f cos থিটা। cos theta। সিমিলারলি এটা যদি থিটা হয়, এটাও f cos থিটা, জি তাই না? জি। এবং এই f cos থিটা তো তাদেরকে সামনের দিকে আগায় নিয়ে যাবে, তাই না? হ্যাঁ তার মানে আমি বুঝলাম যে জি। আমি ঠেলি বা টানি, দুই কেসেই কিন্তু সমানভাবেই সামনের দিকে আগবে লন রোলারটা। একটু তো বুঝে গেল। জি ভাইয়া। আচ্ছা, এখন জি আসছি ভাইয়া। বাকি ফোর্সটাতে। এই ফোর্সটা কি f sin থিটা না? জি জি ভাইয়া। সিমিলারলি জি ভাইয়া। এটাও f sin থিটা। হ্যাঁ যখন তুমি ঠেলতেছো তখন f sin থিটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। উপরের হ্যাঁ নিচের দিকে। নিচে ঠেলতেছো, নিচের দিকে কাজ করতেছে, মানে তোমার কি নিচের দিকে ওজনটাও তো নিচের দিকে কাজ করে, তাই না? তার মানে কি সে অ্যাকচুয়ালি ওজনটাকে বাড়ায় দিল না আরো? মানে আগে তো ছিল w, এখন আরো কি বেড়ে w প্লাস f sin থিটা হয়ে গেল না? জি এই বাকিটা কি জিনিসটা একটু বুঝতেছো আবার ভাই? রিপিট করবে? একটু জি আবার আচ্ছা, রিপিট করবে? কোনটা রিপিট করবো ভাইয়া? f sin থিটাটা, f sin থিটা কেন ওয়েটটাকে বাড়িয়ে দিব? কারণ হচ্ছে f sin থিটা কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে না? জি তার মানে সে আগে তো ওয়েট তো একটা আছেই, সে ফোর্সটা w তো আছেই, এখন সে আবার আরো বেশি এটা নিচের দিকে কাজ করা আরো বেশি বেড়ে গেল, সেটা কত হয়ে গেল? f sin থিটা হয়ে গেল না? হ্যাঁ বুঝছি। তার মানে টোটাল ওয়েটটা অ্যাকচুয়ালি কত হয়ে গেল? w প্লাস f sin থিটা। এটা বোঝা গেল। তার মানে কি অ্যাকচুয়াল মানে যে প্রকৃত ওজনের চেয়েও জিনিসটা হচ্ছে আরো ভারী হয়ে গেল, ভারী হয়ে যাওয়ায় ঘর্ষণ বলের মানও বেড়ে গেল, তার মানে ঠেলাটা কষ্টকর হয়ে গেল। একটু নিয়ে কোনো কনফিউশন নাই, তাই না? জি ভাইয়া নেই। না ভাইয়া। এরপর যখন সেকেন্ড কেসটা দেখি, টানার কেস, তখন এটা কোন দিকে কাজ করে? উপরের দিকে কাজ করে। তার মানে ওজনটা কি কমে গেল না এখন? মানে আগে যদি ওজন থাকে হ্যাঁ, w, কমে গেল। এখন উপর দিকে কাজ করে, এটা জি হয়ে ভাইয়া। গেল কি w মাইনাস f sin থিটা। হ্যাঁ তার মানে সে ওজনটা আরো জি কমে ভাইয়া। গেল, তার মানে ঘর্ষণটা কমে গেল, তার মানে টানা সহজ হয়ে গেল। তো এই জন্যই হচ্ছে লন রোলার টানা অপেক্ষা, সরি ঠেলা অপেক্ষা টানা হচ্ছে সহজতর। তো পরীক্ষায় আসলে তোমার মেইন কাজ হচ্ছে ফার্স্টে এই ফিগারটা আঁকা, দেন তুমি ওজনটা অ্যাজিউম করে নিবা কিছু একটা w, তারপর তুমি বলে নিবা তুমি f ফোর্সে টানতেছো, তারপর বলবা যে ঠেলা আর টানা দুই কেসেই হচ্ছে সামনের দিকে f cos থিটা দেওয়া, দিকে কোনো সমস্যা নাই, বা হরিজন্টাল কম্পোনেন্ট দুই কেসেই f cos থিটা কোনো সমস্যা নাই, বাট ঠেলার কেসে ভার্টিক্যাল কম্পোনেন্ট f sin থিটা নিচের দিকে কাজ করে, সো ওজন হয়ে যায় w প্লাস f sin থিটা। আর টানার কেসে এই ওজনটা এই f sin থিটা উপর দিকে কাজ করে, তার মানে ওজন হয়ে যায় w মাইনাস f sin থিটা। তার মানে ঠেলার কেসে ওজন বেশি অনুভূত হয়, টানার কেসে কম অনুভূত হয়।
এই জন্য টানা সহজ, ঠেলা কঠিন, এই জিনিসগুলো বলতে পারে। এটা 2 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে, বলা যায় না। এবং 4 নম্বরে আসলে লিখার মতো কিন্তু অনেক কিছুই আছে এখানে, মানে যেগুলো যেগুলো বললাম ওগুলো লিখলেই এনাফ আর কি। আচ্ছা, এটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এরপর আসে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। Relative velocity- শুধু রেইনফল একটা বাকি ছিল মনে হয়। আচ্ছা ভাই, আমাদের বই আরেকটা জিনিস ছিল ভাইয়া। কোনটা ভাই? ভাই একটা ম্যাথের মধ্যে দেওয়া রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর কিসের একটা টর্কের ফর্মুলা দেওয়া। হ্যাঁ, এটা টাউ ইকুয়ালস টু এফ ক্রস আর। বেসিক্যালি এটা আমরা চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স এই ভালো করে দেখবো। টাউ ইকুয়ালস টু এফ ক্রস আর, জাস্ট একটা সিম্পল ক্রস গুণন আর কি। ফোর্সের সাথে রেডিয়াস ভেক্টর ক্রস গুণন করলেই টাউ পাওয়া যায়। জি। মানে আমরা যে ক্রস গুণন শিখছি সেটাই। আচ্ছা ঠিক আছে। মানে তোমাকে যদি টাউ বের করতে বলে তাহলে হচ্ছে ওখানে জি। একটা ফোর্স ভেক্টর দেওয়া থাকবে আর একটা রেডিয়াস ভেক্টর দেওয়া থাকবে। তোমার কাছে জি, জি, জাস্ট আচ্ছা। সিম্পলি দুইটা ক্রস প্রোডাক্ট করে দিবা, আর কিছু না। তুমি ম্যাথটা এখন দেখতে পারো, এখন হয়তো বুঝবা। হ্যাঁ বুঝছি, ফর্মুলা বসাই দিয়েছি ডিরেক্ট। হ্যাঁ ওটাই। আচ্ছা, এই রেঞ্জ যেভাবে পড়তেছে এই জিনিসটা বোঝার জন্য আমাদের রিলেটিভ ভেলোসিটি টার্মটা একটু ভালো করে বোঝা দরকার। রিলেটিভ ভেলোসিটি কি আসলে? আচ্ছা, এই কথাগুলো আমি কি তোমাদেরকে বলছি কিনা, আচ্ছা তোমাদেরকে যদি বলি তোমরা এখন আবার আমাকে একটু মনে করা দেয় এই সেম কথাগুলো আগে বলছি কিনা। ধরো আমি এখানে যাচ্ছি 15 মিটার পার সেকেন্ড বেগে সামনে, আমি যাচ্ছি 15 মিটার পার সেকেন্ড বেগে সামনে আগাচ্ছি। আর তোমাদের ঠিক আছে এখানে সাপোজ হচ্ছে তাহমিদ হচ্ছে দৌড়াচ্ছ আমার সাথেই প্যারালালি 20 মিটার পার সেকেন্ড বেগে। তো আমার কাছে তোমার ভেলোসিটিটা কত মনে হবে? বা আমি যদি বলি আমার রেসপেক্টে, শোভনের রেসপেক্টে তাহমিদের ভেলোসিটি, সেটা কত হবে আসলে? আমার কথাটা কি 5 বুঝতেছো? মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, রাইট। তাহমিদের ভেলোসিটি 20, আমার ভেলোসিটি 15। আমি যদি বলি যে শোভনের রেসপেক্টে তাহমিদের ভেলোসিটি কত, জাস্ট তাহমিদেরটা থেকে আমারটা মাইনাস করে দিচ্ছি, তাই না? জি আচ্ছা, সহজ কথা, এটাই কিন্তু রিলেটিভ ভেলোসিটি, একজনের থেকে আরেকজনেরটা মাইনাস করে দেওয়া। এখন তাহমিদ আর আমি সেম ডিরেকশনে দৌড়াচ্ছিলাম, তাই আমি করতে পারছি কি একজন থেকে আরেকটা ডিরেক্ট বিয়োগ করতে পারছি। কিন্তু আমি যদি সেম দিকে না দৌড়াই, ডিফারেন্ট ডিফারেন্ট দিকে দৌড়াই, তখন আমার যেটা করতে হয় ভেক্টর বিয়োগ করতে হয়। ব্যাপারটা কি বুঝতেছো? ধর আমি জি ভাইয়া। বললাম একটা জিনিস এদিকে জি ভাইয়া। যাচ্ছে, আমি যাচ্ছি এদিকে, তাহমিদ যাচ্ছে এদিকে। এখন আমি বললাম যে আমার রেসপেক্টে তাহমিদের ভেলোসিটি কত, তখন আমার তাহমিদের ভেক্টরটা থেকে আমারটার ভেক্টর মাইনাস করতে হবে। বা আমি যদি সেটাকে এভাবে লিখতে চাই, ধরো আমার রেসপেক্টে তাহমিদের ভেলোসিটি, মানে আমি এটাকে লিখবো ভিটিএস, তখন সেটা কত হবে? ভিটি মাইনাস ভিএস। কিন্তু এটা কিন্তু নরমাল গুণন বিয়োগ না, এটা হচ্ছে ভেক্টর বিয়োগ। এই কথাগুলোকে আগে বলছিলাম? না ভাইয়া বলা হয়নি আগে। আচ্ছা ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা, মানে বুঝতে পারলে খুব ভালো লাগবে আশা করা যায়। আচ্ছা, একটু বুঝতে কোনো সমস্যা নাই তাই না? জি না নাই। Fine. না ভাইয়া। এখন চিন্তা করো, আমি কি ভেক্টরের, আমি যখন আগে বলছিলাম যে আর 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 ইকুয়ালস টু পি প্লাস কিউ, মনে আছে না? এটা তো আমরা করছি, এখান থেকেই তো আসছে আর ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? জি এটা কিন্তু জাস্ট ভেক্টর যোগ। আমরা যখন বলতেছি আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা, সেখানে কিন্তু আমি পি আর কিউ এর যোগ করতেছি, তারপর আর এর মানটা বের করতেছি। এখন আমি কিন্তু ভেক্টর যোগ করতে পারি, মানে একটা ভেক্টরের দুইটা ভেক্টর যোগ করা মানেই তাদের রেজাল্টেন্ট বের করা। এটা মনে হয় আগেও বলছি, রেজাল্টেন্ট মানে সহজ কথা দুইটা ভেক্টরের যোগ। জি ভাইয়া। এখন আমি জি তো ভাই। বাট বিয়োগ তো জানি না, আমি তো রেজাল্টেন্টের অনেক ফর্মুলা জানি। আমি যদি বলি পি আর কিউ ভেক্টর যোগ করব, আমি সেই যোগফলের রেজাল্টেন্ট মান কত হবে, তখন আমি পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কজ আলফা বের করে দিলাম। বাট আমি তো বিয়োগফল তার রেজাল্টেন্ট না, সেটা আমি কি করব? তখন আমি করব কি, ধরো আমার কাছে দুইটা ভেক্টর দেওয়া আছে, তোমাকে বললাম এটা হচ্ছে ভিটি, ধরো এটা হচ্ছে ভিটি আর সাপোজ এটা হচ্ছে ভিএস। তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভিটিএস এর রেসপেক্টে ভিটি কত, তখন তোমার করতে হবে কি ভিটি মাইনাস ভিএস, তাই তো? জি এখন আমি তো ভিটি মাইনাস ভিএস এর কোনো ফর্মুলা জানি না, এখন আমি করব কি এই ভিএস টাকে উল্টাই দিব পুরোপুরি। তার মানে ভিএস টা এখন হয়ে যাবে কি এইটা,
ডিরেকশন ভিএস হয়ে গেল, তাহলে মাইনাস ভিএস হয়ে গেল এটা। তুমি কথাটা কি বুঝতেছো? এটা যদি ভিএস হয়ে থাকে তাহলে উল্টা ডিরেকশনটা কি মাইনাস ভিএস হবে। জি ভাইয়া বুঝা গেছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো আমি এটা হচ্ছে মাইনাস ভিএস, এটা হচ্ছে ভি, সরি এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভিটি। এখন আমি যদি এই ভিটি আর মাইনাস ভিএস কে যোগ করি বা ভিটি আর মাইনাস ভিএস এর রেজাল্টেন্ট বের করি, তাহলেই কি আমি এই ভিটিএস পেয়ে যাব না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আমি যেহেতু ভেক্টরকে বিয়োগ করতে পারি না কোনোটা থেকে এই কোনোটা, জিনিসটা তো প্লাস হয়ে যাবে না, ভিটি মাইনাস ভিএস, আমাদের ভিটি প্লাস ভিএস হয়ে না যাবে। আমি তো এই দুইটা রেজাল্টেন্ট করব, এই দুইটাকে তো যোগ করব ভাইয়া, এই ভিটি আর মাইনাস ভিএস কে তো যোগ করব। আচ্ছা আচ্ছা। তার মানে আমি যেহেতু বিয়োগ করতে পারতেছি না, তার মানে আমি করব কি উল্টায় দিয়ে তারপর এই ভেক্টরটাকে এটার সাথে যোগ করব। আলটিমেটলি তো আমি একই জিনিসই পাচ্ছি, এটাই পাচ্ছি, তাই না? জি। এই কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। রাইট। এখন তাহলে আমরা জি ম্যাথটা ভাইয়া। হয়তো ভালো করে বুঝতে পারবো। এখন বৃষ্টি যত ম্যাথ আছে আমরা দেখা শুরু করি। বৃষ্টির তো আরেকটা ম্যাথ ছিল, ওইটা কোথায়? ওইটা এখন হয়তো ক্লিয়ারলি বুঝতে পারবো আরেকটু। এটা দেখি। ফার্স্টে আমাকে বল লোকটা যাচ্ছে কোন দিকে? এই বরাবর যাচ্ছে, ঠিক আছে? তো তুমি লোকটার ভেলোসিটিকে ধরো ভি, তোমার খাতায় ম্যাথটা একটু করো, লোকটার ভেলোসিটিকে ধরে নাও ভিএম। ফিগারটা ফার্স্টে আঁকো, লোকটা যাচ্ছে হচ্ছে এই ডিরেকশন বরাবর, ভিএম, এটা হচ্ছে ভিএম, আর বৃষ্টি পড়তেছে হচ্ছে এই ডিরেকশন বরাবর। সাপোজ এটা হচ্ছে ভিআর। একটু কি লিখছো? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। ভিআর এর ভ্যালু কত? 6 6। আর মিটার পার ভিএম সেকেন্ড। এর ভ্যালু কত? 4 মিটার পার 4। সেকেন্ড। 4। আমি চাচ্ছি বৃষ্টি থেকে রক্ষা পেতে লোকটিকে কত কোণে ছাতা ধরতে হবে। মানে সহজ কথা, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু দ্য ম্যান, তাই না? মানে ভি আর এম বের করতে চাচ্ছি আমি। এটা কি বুঝতেছো? ভি আর এম বের করতে চাচ্ছি যে। জি ভাইয়া। জি ভাইয়া। সো লেখো ভি আর এম ইকুয়ালস টু কি হবে? ভিআর মাইনাস ভি। ভি আর মাইনাস ভি এম। একটু বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া নেই। না ভাইয়া। রাইট। না ভাইয়া। এখন আমি ভি আর মাইনাস ভি এম করতে পারি না, এখন আমি কি করব? ভিএম টাকে উল্টায় দিব, ঠিক আছে? ভিএম টাকে উল্টায় দিব, তার মানে কি ভিএম হচ্ছে এখন এই ডিরেকশন বরাবর, ঠিক আছে? বুঝা গেল? তার মানে ভি মাইনাস ভিএম, সরি মাইনাস ভিএম হচ্ছে এই ডিরেকশন বরাবর। এখন আমি মাইনাস ভিএম এর সাথে আর এর রেজাল্টেন্ট বের করলেই কি আমি ভি আর এম পেয়ে যাব না? আরেকবার বলবো, জি ভাইয়া। এটা যে মাইনাস ভিএম, এটা কি বুঝতেছো? জি ভাইয়া বুঝছি। জি। জি ভাইয়া। আচ্ছা, আর আমি বের করতে যাচ্ছি ভি আর এম, তার মানে ভি আর মাইনাস ভিএম। তার মানে এই ভি আর এর সাথে যদি আমি এই মাইনাস ভিএম এর রেজাল্টেন্ট করি, তাহলেই কি আমি ভি আর এম পেয়ে যাব না? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে আমার টার্গেটটা কি? এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করা, বা এই দুইটা ভেক্টরের রেজাল্টেন্ট বের করা। একটু নিয়ে কি কোনো সমস্যা আছে? না ভাইয়া নেই। রাইট। না ভাইয়া। এখন হয়তো ম্যাথটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে। এখন আমরা কি, একটা ভেক্টর হচ্ছে এই ডিরেকশন বরাবর এবং একটা ডিরেকশন হচ্ছে এই বরাবর। এখন আমরা কি প্যারালেলোগ্রাম ল ইউজ করতে পারি যে একই পয়েন্ট থেকে যখন দুইটা ভেক্টরকে আঁকা হবে, এদিকে একটা এদিকে একটা, তখন তাদের রেজাল্টেন্টটাকে আমরা সেই প্যারালেলোগ্রামের ডায়াগ্রাম হিসেবে চিন্তা করতে পারি। এখন রেজাল্টেন্টটা কি এটা বলতে পারি না? জি ভাইয়া। এটা হচ্ছে ভি আর, এটা হচ্ছে ভিএম, তার মানে তাদের রেজাল্টেন্ট হচ্ছে ভি আর এম, যেটা সেটা হচ্ছে এই বরাবর। এটাই কি তাহলে ভি আর এম না? হ্যাঁ। জি এটা ভাইয়া। এখন কি এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। না ভাইয়া বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নরমাল tan থিটা যে ফর্মুলা আমরা জানি, কিউ sin থিটা p প্লাস কিউ cos থিটা বের করে ফেললাম। ভাইয়া ভাইয়া ম্যানটা যদি নর্থ ডিরেকশনে যায় তাহলে বুঝি নাই। রেইন আর ম্যানটা যদি নর্থ ডিরেকশনে যায়। আচ্ছা, ম্যান নর্থ ডিরেকশন কিন্তু বৃষ্টি ডিরেকশন না ভাইয়া, বৃষ্টি কিন্তু উপর দিক থেকে পড়তেছে, এটা খেয়াল রাখো। এখানে তো তোমার কাছে এটা কিন্তু নর্থ না, এটা কিন্তু উপর থেকে নিচে।
তুমি এখানে নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট যাই বলো, তোমার কিন্তু একই ডিরেকশনেই দেখাইতে হবে লোকটাকে। তুমি তো নর্মালি আমরা এটাকে নর্থ ধরি, বাট এখানে বৃষ্টির দিকটাকে এটা ধরা হচ্ছে, বুঝতেছো? যেটা খাতায় তো বৃষ্টির ডিরেকশন আর দেখানো সম্ভব না। তার মানে কি তোমার কথাটা আমরা নর্থ বললেও ইস্ট সাইডেই দেখাবো? হ্যাঁ, নর্থ বললে এই সাইডে দেখাতে হবে, তখন লিখে দিবে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। কারণ আমি তো বৃষ্টি এটাকে দেখাচ্ছি, বৃষ্টিটা তো উপর থেকে পড়তেছে, এটা তার খাতায় দেখাতে পারবো না, তাই নর্মালি উপর থেকে নিচে মানে এই নর্থ এটাকেই তো বৃষ্টি ধরে নিচ্ছে, তাই নর্থ এদিকেই দেখাইতে হবে। ভাই অ্যাঙ্গেলটা কি আমরা রেইনের সাথেই ধরবো? ইচ্ছা মতো ধরতে পারো তুমি। যদি রেইনের সাথে ধরো তাহলে রেইনটাকে পি ধরবা, মানে যদি তুমি রেইনের সাথে অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে তোমার অ্যান্সারটা হবে হচ্ছে উপরে 4 sin 90 আর নিচে হবে হচ্ছে 4 প্লাস 6 প্লাস 4, এরকম ভাবে 4 into 0 বেসিক্যালি। আর যদি tan থিটার ফর্মুলা বুঝি হ্যাঁ, নরমাল tan থিটা করলে হবে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আমরা যে বেসিকটা শিখে আসছি ওটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। নরমাল tan ভাইয়া, কিছু লেখা লাগবে? আমরা যদি রেইন থিটা থিটাটা নেই বা লোক থিটাটা নেই, কিছু লেখা লাগবে আলাদা করে? অবশ্যই লেখা লাগবে, না হলে তো আর তুমি বুঝবা কেমনে? এটা অবশ্যই লেখা লাগবে। যদি এখানে 6 বসাও আর এখানে 4 বসাও তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে বৃষ্টির কোণের সাথে অথবা উলম্বের সাথে 33 অ্যাঙ্গেল তৈরি করছে। আর যদি এখানে 6 বসাও আর এখানে 4 বসাও তাহলে তোমাকে বলে দিতে হবে যে হরিজন্টালের সাথে সে এটা কোণ পূর্ণ করতেছে। তবে নরমালি এসব কেসে বৃষ্টির সাথে কত বা উলম্বের সাথে কত সেটাই হচ্ছে নরমালি বের করে। জি আচ্ছা ভাইয়া, ভিএমটা সেম রেখে ভিআরটাকে যদি নেগেটিভ করি তাহলে কি ক্যালকুলেশন এমনি সেম থাকবে না? বুঝি নাই ভাইয়া। মানে ভিএমটা আমি চেঞ্জ করলাম না, ভিআর যেটা সেটা আমি ডাইরেকশন না, চেঞ্জ আমি তো করে ভাই ফেললাম। এখানে লোকটার সাপেক্ষে বৃষ্টির কোণ তৈরি করতে চাচ্ছি। আমি যখন ভিআরএম জানতে চাচ্ছি আমার ভিআর মাইনাস ভিএমই করতে হবে। আমি তো যাচ্ছি না যে বৃষ্টি মানুষটাকে কত অ্যাঙ্গেলে দেখতেছে। ধরবে তো ছাতা লোকটা, যদি বৃষ্টি ছাতা ধরতো বা এমন হয়তো যে লোকটা বৃষ্টির দিকে দৌড়ায় যাচ্ছে উপরের দিকে, বৃষ্টি তার থেকে নিজেকে রক্ষা করতে যাচ্ছে, তখন আমরা ভিএমআর বের করতাম। বুঝতেছো? ভিআর তো চেঞ্জ করা হ্যাঁ। প্র্যাকটিক্যালি পসিবল না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা তো লোকটা তো ডেফিনেটলি বৃষ্টির দিকে দৌড়ায় যাবে না, সো ওইটা দরকার না। আমরা অলওয়েজ লোকটা যেভাবে দেখতেছে বৃষ্টিকে সেটাই জানতে চাচ্ছি। লোকটার সাপেক্ষে বৃষ্টির বেগ বা ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তার মানে হচ্ছে ভিআরএম। আচ্ছা ভাইয়া, আরেকটা নিয়মে যদি এটা করি, মানে এখানে তো আমরা ভিএম আর ভিআর তো পেলাম, আর ভিআরএম তো হচ্ছে রেজাল্টেন্ট না? হ্যাঁ, মানে লোকটা বৃষ্টিকে যেভাবে দেখবে। হ্যাঁ, তো ভিআরএম তো আসে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ। তো আমরা যদি 2 টাকে যদি আমরা ইয়াতে ভেঙে নেই কম্পোনেন্টে, এফ হ্যাঁ। সরি 2 cos থিটা 2 sin থিটা, যদি হ্যাঁ। ধরেন ইয়াটা কি বলে অ্যাঙ্গেলটা হচ্ছে ম্যানের সাথে, হ্যাঁ। থিটাটা হচ্ছে ম্যানের সাথে, তাহলে যদি দিই আমরা যে 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে যে -4, সেভাবেও থিটা বের করলে হবে না নাকি? 2 cos θ equals to -4 কিভাবে হয় একটু আরেকবার বলো তো? তো ভাই ফিগারটা ম্যানের ভেলোসিটি 4 না, তো এটাকে অপোজিটে নিলে -4, ওভাবে করে আচ্ছা হ্যাঁ, কম্পোনেন্ট ধরে বের করে। -4 আসলো। -4 তো একদম পুরোপুরি হরিজন্টাল বরাবর। হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে কি করলে? রেজাল্টেন্টটাকে ভাঙলে তো ইয়ে আসে না যে 2 cos থিটা 2 sin থিটা। 2 কোথায়? তো মানে ইয়ে রেজাল্টেন্ট আর কি, মানে 6 - 4। না ভাই, আমি যে বললাম মাইনাস তো করতে পারবা না, কারণ কি এটা হ্যাঁ। ডিরেকশন সেম না। আমরা শুধু হ্যাঁ, তখনই মানে মাইনাস করতে রেজাল্টেন্ট পার আর কি। মানে কার রেজাল্টেন্ট? মানে ভাই এরকম না জিনিসটা, ভিআর প্লাস ব্র্যাকেট হচ্ছে -ভিএম, জিনিসটা হ্যাঁ এরকম হ্যাঁ না? হ্যাঁ 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 ওভাবে হ্যাঁ, করলেই তো আসে 2 মিটার পার সেকেন্ড। মানে এই জিনিসটার আর আসে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে? তো এখন আরটাকে যদি আমরা কম্পোনেন্টে ভাঙি, একটা হচ্ছে 4 এর সাথে যদি করি তাহলে তো হবে 2 cos থিটা, যদি থিটাটা হয় ম্যান আর ইয়ার সাথে রেজাল্টেন্টের সাথে, হ্যাঁ 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 আর রেইনের সাথে হলে হবে 2 sin থিটা। হ্যাঁ। তো যেহেতু হরিজন্টালি যেহেতু 4 আছে, তো আমরা এইভাবে দিলে হয় না যে 2 cos থিটা ইকুয়াল টু -4, যেহেতু এটা ভিএম সমান যেহেতু -4। ভাইয়া দেখো 4টা কিন্তু মানুষের ভেলোসিটি, হ্যাঁ, হ্যাঁ, লোকটার ভেলোসিটি। এখন তুমি এই যে রেইনটা এখানে যে 2 আসলো, এই 2টা কার? রেইনের ভেলোসিটি উইথ হ্যাঁ। রেসপেক্ট টু ম্যান। তো তুমি হ্যাঁ। এটাকে এখানে নিলে তো এটা তো আসবে না, মানে এটা তো লোকটার ভেলোসিটি। আর এখানে আমি যে রেজাল্টেন্টটা পাইলাম সেটা হচ্ছে রেইনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান। এটাকে ভাঙলে তো লোকের বেগ আর পাওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা।
না এখানে তো দিয়ে লোকটা থিটাটা বের দৌড়াচ্ছে, করবে। লোকটা হাঁটতেছে। হ্যাঁ, এটা এইভাবে করাটাই প্রসেস আর কি। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখে হয়তো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। রিলেটিভ ভেলোসিটি বেশ ইন্টারেস্টিং একটা টপিক আসলে। এটাকে এখন তোমরা নিজেরাই একটু ট্রাই করবা, দেখো তো পারা যায় কিনা। কোশ্চেন ট্রান্সলেট করা, আমি কি কোশ্চেনটা ট্রান্সলেট করে দিব নাকি বুঝতেছো? একটু করলে ভালো হয়। আচ্ছা, ভাই। ফার্স্টে হচ্ছে ঘন্টায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি যাচ্ছিল ইস্ট সাইডে। ইস্ট বলতে তো আমরা ডান দিক বুঝেছি। সো এটা হচ্ছে, এদিকে হচ্ছে ভিসি, একটা গাড়ি যাচ্ছিল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, ভিসি এটা। তারপর সে দেখলো একটা কার 40 উঠছে কিলোমিটার বেগে নর্থ দিকে যাচ্ছে। সে দেখলো অ্যাকচুয়ালি কিন্তু ট্রাকটা যাচ্ছে না। এই জিনিসটা ক্লিয়ার করো। এখানে তার রেসপেক্টে একটা ট্রাক হচ্ছে নর্থ সাইডে যাচ্ছিল 40 উঠছে কিলোমিটার বেগে, এবং গাড়িটা যাচ্ছিল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে। সো এটা যেহেতু গাড়ির রেসপেক্টে ট্রাক, সো এটাকে আমরা কি বলতে পারি? ভিটিসি বলতে পারি না? বুঝতেছো? জি ভাই। জি ভাইয়া। গাড়িটা দেখলো ট্রাককে, সো এটা আমরা বলতে পারি ভিটিসি। সো ভিটিসি এর ভ্যালু কত? 40√3, এবং সেটা হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ প্রডিউস করছে, এবং এটা হচ্ছে ভিসি, যেটা হচ্ছে 40। তোমাকে কোশ্চেন করা হয়েছে ভিটি কত, ট্রাকটি কোন দিকে যাচ্ছে, ট্রাকটির বেগ কত। মানে সহজ কথায় ভিটি এর ম্যাগনিটিউড এবং ভিটি এর ডিরেকশন বের করতে বলছে। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি আমার কথা ভাইয়া। শোনা যাচ্ছে? তোমাদের ভিটি এর ডিরেকশন এবং ম্যাগনিটিউড বের করতে বলছে। তোমরা একটু ট্রাই করো, তারপর আমি বলি। ভাই 80 আসে, 80 80? কিলোমিটার পার সেকেন্ড পার আওয়ার। ডিগ্রিটা বের করে দিই। আচ্ছা, হ্যাঁ করো। ডিগ্রি 30 ডিগ্রি আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা কি সবার আসছে? সবাই আসলে আমাকে একটু কনফার্ম করো। 60 ডিগ্রি আসছে কেন? 60ও আসতে পারে, 30ও আসতে পারে, দুইটাই বেসিক্যালি কারেক্ট অ্যান্সার। ডিপেন্ড আচ্ছা, করে তুমি বুঝছি। কার রেসপেক্ট থেকে করতেছো। জি। আচ্ছা ভাই, যেটার সাথে থাকবে সেটা কি উপরে, মানে ফর্মুলাটা কেমন ছিল? থিটাটা যেখানে থাকবে। সেটা নিচে থাকবে, সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে পি। ফর্মুলা ছিল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। জি, বুঝছি। জি ভাই, দেখানো হয়েছে। জি ভাইয়া। তিনটে কয়েকটা যে ফর্মুলা প্যারালেলোগ্রামের এরিয়ার, দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ডায়াগোনাল দিয়ে রেজাল্টেন্টের ভ্যালু বের করা, এবং একটা হচ্ছে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল। ফর্মুলা দুইটা মাথায় আছে তো, তাই না? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে বুঝিনি ভাইয়া, কিছু বলছো? ভাইয়ের কথা আটকাচ্ছিল। আচ্ছা, আমি বলছিলাম টাইপ 1 হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু আর রেজাল্টেন্টের ডিরেকশন ডিটারমিনেশন। মানে জাস্ট দুইটা ফর্মুলা, আর ইকুয়ালস টু রুট ওভার দিয়ে যে ফর্মুলাটা, আর ট্যান থিটার ফর্মুলাটা, এটাই। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, ক্লিয়ার। জি আচ্ছা, ভাইয়া। দেন হচ্ছে আমরা রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটির মেইন প্রিন্সিপালটা কি? যার সাপেক্ষে যারটা বের করব, জাস্ট বিয়োগ করে দিব। এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। এটা দিয়ে আমরা যে কোনো ম্যাথ করতে পারবো রিলেটিভ ভেলোসিটি। সো রিলেটিভ ভেলোসিটির আজকে 2-3টা ম্যাথ করলাম। ওগুলো যদি প্রবলেম না হয়, আশা করি আর কোনো প্রবলেম হবে না রিলেটিভ ভেলোসিটি নিয়ে। দেন থার্ড টপিক ছিল ভেক্টরের কম্পোনেন্ট। ফর্মুলাগুলো কি মনে আছে?
জি ভাইয়া। জি ভাইয়া। কি ভাইয়া? আচ্ছা, আমরা সবসময় বলছিলাম কি আমরা কস দিয়ে করার চেষ্টা করবো, মানে যে কোনো ডিরেকশন যার সাথে তার অ্যাঙ্গেলটা কত। মানে একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা একটু দেখো। ডাব্লিউ একটা কোনটা? ভেক্টর দাও, এই যে এটা, এখানে কোশ্চেনটা সেভাবে লেখেন, এটাই কোশ্চেন। ডাব্লিউ যা এক্স এক্সিস এর সাথে 30 ডিগ্রি কোণ প্রডিউস করছে, আমাদের বের করতে হবে ডাব্লিউ এক্স প্রাইম, ডাব্লিউ ওয়াই প্রাইম। ধনাত্মক কি ভাইয়া? তোমাদের বলছিলাম কি ডাব্লিউ এক্স যদি আমি বের করতে চাই কি করব, ডাব্লিউ ইনটু কজ অফ এক্স এর সাথে ডাব্লিউ যে ডিরেকশনটা, মনে আছে না? এক্স ইকুয়ালস টু কি ছিল? আর কস থিটা, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। যে কোনো ডিরেকশন আমি করব কি, ওইটার সাথে গুণ করে দিব কস থিটা। থিটাটা এখানে কি ওই ডিরেকশন বরাবরের সাথে যে অ্যাঙ্গেলটা। এখানে তোমরা একটু চেষ্টা করে দেখো তো ডাব্লিউ এক্স প্রাইম, ডাব্লিউ ওয়াই প্রাইম বুঝা যাচ্ছে কিনা? জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা ডাব্লিউ ওয়াই ডাব্লিউ এক্স প্রাইম কি বুঝতে পারছো? ডাব্লিউ এক্স প্রাইম আর ডাব্লিউ ওয়াই প্রাইম। জি হ্যাঁ ভাইয়া বুঝে বুঝতে গেছে। পারছি। 180 মাইনাস 150 করলো না কেন? হ্যাঁ ওইটাই তো করছে, 180 মাইনাস 30, 180 মাইনাস 150 কেন? কোন ডিরেকশন বরাবর? ডাব্লিউ এক্স প্রাইম। এক্স প্রাইম, জি। এক্স আচ্ছা প্রাইমের আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়াই প্রাইমে তো বুঝতে পারছো তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। এই চারটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এই মানে যে কোনো ভাবে আমরা যখন কম্পোনেন্ট বের করতে যাব, কোন একটা ফোর্সের কম্পোনেন্ট অলওয়েজ হচ্ছে এই ফর্মুলা ইউজ করব আমরা, আর কোনো কথা নাই। দেন নদী আর স্রোত সংক্রান্ত সমস্যা নিয়েই জাস্ট একদিন দেখছিলাম, এটা আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তো একদিন তো দেখছো, সো এটা কোনো ঝামেলা নাই, বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। দেন ডট গুণন। ডট গুণনে কয়েকটা জিনিস ছিল। ফার্স্টে সিম্পলি ডট গুণন বের করো, এটা আসতে পারে, অথবা আসতে পারে যে এটার ভ্যালু কত হলে তারা পরস্পর পারপেন্ডিকুলার হবে, অথবা তোমাদের প্রজেকশন বের করতে বলতে পারে, অথবা অ্যাঙ্গেল বের করতে বলতে পারে। এই সবগুলা টাইপ কি মাথায় আছে? জি ভাইয়া। জি ভাইয়া আছে। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে তোমাদের কি প্যারালালের শর্টকাটটা বলছিলাম? ভাইয়া ওই কোনটা? দুইটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন প্রপোর্শন না সেম নাকি? হবে যে। আচ্ছা না একটা মনে এক্সাম্পল তাহলে দিই বলেন তাহলে নাই। হয়তো। ও আচ্ছা, হ্যাঁ যেমন বলেছিলেন। এই যে এক্সাম্পল রেশিওটা 25 টা রেশিও সেম হবে, রেশিও রাইট? সেম সেম ও আচ্ছা আচ্ছা প্রপোর্শনাল হ্যাঁ। হবে। অলরাইট, সো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য শুধু অ্যাপ্লাই করব আমরা। আর আরেকটা বলছিলাম এটা ভাইয়া হচ্ছে কোন কোন যে ক্ষেত্রে হয় এই রেশিওটা? শুধু প্যারালাল হলে, দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তখন কোএফিসিয়েন্ট গুলোর রেশিও ইকুয়াল হবে। এই যে যেমন এখানে বলে দিল প্যারালাল, দ্যাট মিন্স এই যে 2 × 2 4, 3 × 2 6, মানে এখানে 6 আছে তাই এখানে 3 হবে, এখানে 8 আছে তাই এখানে 4 হবে। জাস্ট প্যারালাল মানে সেম রেশিওটা মেইনটেইন করবে, আর কিছু না। বুঝছি। আচ্ছা, দেন সো এখানে একটু দেখো তো, এই কোশ্চেনটা দেখো, এক্সাম্পল 26। কোশ্চেনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। এখানে অ্যানসারটা কি বলতে পারবা একটু চিন্তা করে? 3 আর 4। এম এর দুইটা ভ্যালু? মানে ভাই এম এর ভ্যালু হচ্ছে 3 আর ভাই ওই যে এন এর ভ্যালু হচ্ছে 4। না না ভাই, এক্সাম্পল 26। ও আচ্ছা সরি ভাই, আমি 25 দেখছি। এটা জীবনও প্যারালাল হইতে পারবে না। এম এর ভ্যালু তুমি যাই বসাও, এটা কখনোই প্যারালাল হইতে পারবে না। এটাই হচ্ছে সহজ কথা, বুঝতে পারছো? ও, মানে রেশিও যেহেতু ইকুয়াল, তো আমি জীবনে বানাতে পারবো না। ইদার এটার ইকুয়াল বানাবো আর একটার ইকুয়াল হবে না। তো যেহেতু দুইটার ইকুয়াল বানানো সম্ভব না,
সো এটা জীবনে প্যারালাল হবে না, এম এর তুমি যেই মানই বসাও কোনো লাভ নাই। সো এই ম্যাথটা যদি ক্রিয়েটিভে আসে তখন তোমার মানে হয়তো যদি এই জিনিসটা মাথায় না থাকতো তখন করতা কি ম্যাথ বের করতা, করে দেখতে কোনোভাবে এম এর মান শূন্য আসে না, তখন মাথাটা খারাপ হয়ে যেত যে এম এর মান তো কোনো শূন্য আসতেছে না, নিশ্চয়ই কোনো না কোনো ভুল করছি। ব্যাপারটা ছিল মানে কোশ্চেনটা এরকম যে কোনোভাবে প্যারালাল হবে না। আচ্ছা, দেন নেক্সট টাইপ হচ্ছে তিনটা ভেক্টর যখন একই প্লেনে থাকে তখন কি ছিল কন্ডিশন? তিনটা ভেক্টর যখন একই প্লেনে থাকে তখন তাদের ডিটারমিনেন্টের মান 0 হবে। কোএফিশিয়েন্ট নিয়ে যে ডিটারমিনেন্ট 2 1 -1 এভাবে যে কোএফিশিয়েন্ট বসা যে আচ্ছা। ডিটারমিনেন্ট পাওয়া যাবে সেটার ভ্যালু হচ্ছে 0 হবে। আচ্ছা, দেন আমরা এগুলা তো করছি তাই না? এই তিনটা ফর্মুলা দেখছিলাম না? জি ভাইয়া। অলরাইট। আচ্ছা, এখন একটু কিছু ভালো জিনিস দেখানো যায়, সেটা হচ্ছে আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। হ্যাঁ, দেন আমরা এই ম্যাথটা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আমরা কার্ল করছি তাই এটা আর দেখাচ্ছি না, আজকেই করলাম মাত্র। দেখো একটা কোশ্চেন লিখছে, এটা হচ্ছে নন রোটেশনাল ভেক্টর, এটা আমরা কিভাবে প্রুফ করব মনে আছে? নন রোটেশনাল মানে হচ্ছে কার্ল 0 হবে তাই না? জিরো আসবে, হ্যাঁ। সলিনয়েডাল মানে হচ্ছে ডাইভারজেন্স 0 আসবে। আচ্ছা, এই ফর্মুলাটা তোমাদের বলছিলাম কি মনে আছে? এটা বলছিলাম মূলত যেদিন নদী আর স্রোতের ম্যাথগুলো করাইছিলাম। হ্যাঁ ভাইয়া, বুঝছি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সো এই জিনিসটা যেমন কজের কেসে অ্যাপ্লিকেবল, সিমিলারলি এটা সাইনের কেসেও অ্যাপ্লিকেবল। আর সাইন থিটা ইকুয়ালস টু আমরা বলতে পারি বাকি ভেক্টরগুলো সাইনের, যেমন কজ দিয়ে বলতে পারি, সিমিলারলিও সাইন দিয়ে বলতে পারি। ঠিক আছে, সাইনের কজ দুইটার কেসে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। এটার একটা অ্যাপ্লিকেশন দেখবো। ফর্মুলা ছিল যে যে কোনো একটা ডিরেকশন বরাবর ভেক্টর গুলোর যে কম্পোনেন্ট সবগুলা যোগ করলে রেজাল্টেন্টের কম্পোনেন্টের সমান হবে। এটা কি এক্সাম্পল দিয়ে দেখাবো একটা নাকি? দেখালে একটু ভালো হয়, তাহলে একটু ভালো হতো মনে থাকে। আচ্ছা, সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর, আমি দুইটা ভেক্টর দিয়ে দেখাই, হ্যাঁ তিনটা কমপ্লিকেটেড হয়েছে। এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2, আর তাদের রেজাল্টেন্ট হচ্ছে সাপোজ r। এখন আচ্ছা নামগুলা লিখে নেই, p1 p2 r। আমি বললাম কি এদের যে কোনো একটা ডিরেকশন বলে দিলাম তোমাকে, যে কোনো একটা ডিরেকশন, সাপোজ এই ডিরেকশন একটা যে কোনো একটা র্যান্ডম ডিরেকশন, একটা ডিরেকশন। এর সাথে আর এর অ্যাঙ্গেল হচ্ছে সাপোজ থিটা, p1 এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা 1 আর p2 এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা 2। এরকম যদি হয় তখন r cos থিটা ইকুয়ালস হবে p1 cos থিটা 1 প্লাস p2 cos থিটা 2। লিখে দেই, r cos থিটা কি দিয়ে লিখবো? থিটাকে আমি ডলার সাইন দিয়ে লিখলাম। ভাই এটা কি একটা 3D ফিগার হিসাবে হচ্ছে নাকি? না না 3D ফিগার না, 3D না, নরমাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। cos থিটা 1 প্লাস p2 cos থিটা 2। প্রিন্সিপালটা কি বুঝতে পারছো? যে কোনো একটা ডিরেকশন বরাবর তুমি চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, তবে সবার সাথেই একই ডিরেকশন বরাবর অ্যাঙ্গেল নিতে হবে। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি, এটা হবে না। প্রিন্সিপালটা সবার কাছে ক্লিয়ার? এটা জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, বাট এটা একটু কমপ্লিকেটেড ছিল, বাট নরমালি আমরা যে ম্যাথ গুলা করি সেগুলোতে অ্যাকচুয়ালি এটা লাগে না, একটু সিম্পলার ভার্সন লাগে। সেটা কি? এটা হচ্ছে একটা ভেক্টর p, এটা হচ্ছে একটা ভেক্টর q, এটা হচ্ছে একটা ভেক্টর r। আমি যে এখন যার দিকে ধরবো সেটাকে আলাদা একটা ভেক্টর ধরে নিচ্ছি না, মানে আলাদা একটা দিক নিয়ে সেই দিক বরাবর সবার কম্পোনেন্ট নিচ্ছি। আমরা নরমালি ম্যাথে সেটা করি না, আমরা যে কোনো একটা প্রেজেন্ট ভেক্টরের দিকেই তার দিক ধরে নিই।
ফর এক্সাম্পল আমরা হচ্ছে সবার সাথে পি এর অ্যাঙ্গেলটা ধরি, ধরো এটা হচ্ছে বলে দিলাম থিটা, আর এটা হচ্ছে সাপোজ আলফা। এখন সবার কম্পোনেন্ট যদি পি বরাবর নেই তাহলে কি দাঁড়াবে? আর কস থিটা, আর কস থিটা ইকুয়ালস টু কি হবে আমাকে একটু বলো তো? পি পি কস আলফা মাইনাস থিটা পি কস 0 ও 0, হ্যাঁ প্লাস কিউ কস আলফা। এই লাইনটা কি বুঝতেছো? এই জিনিসটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই করার লাগে। আগে যেটা দেখাইছিলাম এটা একটু কমপ্লিকেটেড, ওটা আমাদের অ্যাপ্লাই করার লাগে না। আমরা যে কোনো একটা ভেক্টরের দিকেই ডিরেকশন ধরে নেই, তারপর তার দিকে জি, রেজাল্টেন্টের কম্পোনেন্ট ইকুয়ালস টু হচ্ছে বাকি দুইটার কম্পোনেন্ট। এই লাইনটা কি তোমাদের কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। সো এই জিনিসটাই আমরা একটা অ্যাপ্লিকেশন দেখবো, সিম্পল একটা অ্যাপ্লিকেশন। এই ম্যাথটা একটু দেখো। ম্যাথটাকে বোঝা যাচ্ছে কেন একটু দেখো। লব্ধিটা একটু ভুলে গেছি। বুঝি নেই ভাই। লব্ধি মানে কি ছিল? লব্ধি Resultant. কোথায় আমি জানি না, সেটাই আমি বের করতে চাচ্ছি। লব্ধি কোথায় কোন ডিরেকশন বরাবর সেটা তো আমি জানি না, বাট আমি ধরছি লব্ধি কোথাও আছে এবং সেটা হচ্ছে এই পি এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন, মানে সেটা হচ্ছে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে পি এর সাথে। থিটার ভ্যালু কত বা আর কোথায় আছে এটার কোনো আইডিয়া আমার কাছে নাই। আমার লাইন, ইম্পর্টেন্ট লাইন বেসিক্যালি এই দুইটা, আর cos থিটা ইকুয়ালস টু সামথিং সামথিং আর sin থিটা ইকুয়ালস টু সামথিং সামথিং। রিভারবোট ম্যাথে যে আমরা শিখলাম ভি কস থিটা রেজাল্টেন্টটা দিয়ে। ভি cos থিটা মানে আমি কি ওই যে নদী আর স্রোতের ম্যাটটাতে যাবো বলতেছো? জি 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 জি। আচ্ছা ঠিক আছে, এটা এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে আমি ওটাতে যাচ্ছি। এই ম্যাটটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। তাহমিদ বুঝছো ম্যাটটা? হ্যাঁ এটা মোটামুটি বুঝছি, ওই জিনিসটা বজরুল? একটু। আচ্ছা হ্যাঁ যাচ্ছে ওটাতে। বজরুল? জি ভাইয়া বুঝছি। নাফিস? জি ভাইয়া। রাওয়াত? জি বুঝছি ভাইয়া। আচ্ছা, আর মুহতাসিম ফেরদৌস এটা জানি কে? মাহিন বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমরা নদী আর স্রোতের ম্যাটটাতে যাচ্ছি। এটা জি জি ভাই এটা। আচ্ছা, এখানে আমি যখন টাইম বের করতে যাচ্ছি, টাইমের ফর্মুলা কি? ডিসটেন্স বাই ভেলোসিটি, তাই না? আমরা জাস্ট লিখলাম ডিসটেন্স বাই ভেলোসিটি। ডিসটেন্সটা কত? 10 কোশ্চেনে দিয়ে দেওয়া আছে। সো আমি ডিসটেন্সের জায়গায় 10 বসায় দিলাম। একটু পর্যন্ত তো সমস্যা নাই, তাই না? ওকে। এখন ডিসটেন্স যেই বরাবর, আমার ভেলোসিটিটাকেও তো সেই বরাবরই নিয়ে আসতে হবে, বা ভেলোসিটিকে আমি সেই বরাবর আনতে না পারলে ভেলোসিটির ওই বরাবর কম্পোনেন্ট কত আমার সেটা জানতে হবে। ঠিক আছে? তো ভেলোসিটি হচ্ছে এই বরাবর ইউ, এখানে ভুল আছে, এটা ভি হবে না, এটা ইউ হবে। তো ভেলোসিটি হচ্ছে এই বরাবর ইউ, ইউ এর সাথে এই ডিসটেন্সের দিকের কোণ কত? আলফা মাইনাস 90 না? এই যে অ্যাঙ্গেলটা, ডিসটেন্স আমি যেই বরাবর ধরছি সেই বরাবর তার কোণ কত? আলফা মাইনাস 90 না? জি তো cos আলফা মাইনাস 90 মানে কত? sin আলফা না? জি ভাই। দ্যাটস ওয়াই এখানে লেখছে হচ্ছে v sin আলফা। বুঝতে পারছো? জি ভাইয়া। এই জন্য আমি তোমাদের বলছি অলওয়েজ তোমরা সাইন টাইন দিয়ে করার দরকার নাই, অলওয়েজ cos দিবা আর এর মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা নিয়ে নিবা, তাই হচ্ছে ইজিয়ার হয়ে যাবে আর কি ম্যাথগুলো অলওয়েজ।
তোমার কি কোশ্চেন এটাই ছিল নাকি অন্য কিছু জিজ্ঞাসা করছিলাম? না, এটাই ছিল। এখন কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাই, আমাদের প্রশ্ন আসলে কি সাধারণত মানে এই কয়েকটা ফরম্যাটের মধ্যে থেকেই আসে নাকি এর বাইরেও আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলা থেকেই আসে। এগুলা বা প্যারালাল ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, এগুলো থেকে আসে। আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো তখন তো দেখবোই একটা একটা করে। না, বোটের মোটামুটি- ইয়ার কথা বলতেছিলাম, হ্যাঁ, কিসের মানে কথা? নদী নৌকার এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, নদী ওগুলোর বাইরে থেকে আসবে না, বাইরে চেয়ে সহজ আসবে বই যেগুলো আছে, এর চেয়ে কঠিন আচ্ছা। কিছু নাই। আচ্ছা, মোটামুটি আমরা তাহলে সব টপিকে প্রবলেম কভার করলাম। তোমরা চাইলে বাসায় প্র্যাকটিস প্রবলেম এগুলো ব্রেইনস্টর্মার প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস প্রবলেম এগুলো সলিউশনও নিচে আছে সবগুলা, এই যে 35 থেকে শুরু সবগুলোরই সলিউশন আছে। তোমরা বাসায় চাইলে প্র্যাকটিস করতে পারো, তবে না করলেও চলবে। মানে এইচএসসির জন্য আমি যা যা করাইছি এই পর্যন্ত ইনাফ আর কি। এখন বোর্ড কোশ্চেন দেখলে আশা করি পারা যাবে। ঠিক আছে, আমরা নেক্সট দিন তাহলে কেমিস্ট্রি আর ম্যাথ করবো। তোমরা ফিজিক্স রিভিশন দিতে